ঘোর জঙ্গলে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মধ্য দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে বাস চলছে নিরবিচ্ছিন্নভাবে। আকাশের এবার বেশ শীত করছে, কিন্তু সে জানলা চাপাতে পারছে না। তাকে চাপাতে দেওয়া হচ্ছে না। প্রিয়া জানলা ঘেঁষে জানলার কাছে মাথা ঠেকিয়ে নিষ্পলক তাকিয়েছে বাইরের দিকে। আকাশ বেশ কয়েকবার উঁকি দিয়ে বাইরের সৌন্দর্য দেখতে চাইল। কি এমন সৌন্দর্য থাকতে পারে এই ঘোর অন্ধকারে, যার কারণে এই হিম করা শীতল বাতাসের মতো জানলা আটকাতে দিচ্ছে না মেয়েটা? যতবার বাইরে তাকিয়ে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই তার নজরে পড়েনি। প্রিয়াকে এর মধ্যে 2 থেকে 3 বার কাছে নিতে চেয়েছে, বুকে জড়িয়ে রাখতে চেয়েছে। মেয়েটা মোটেও কাছে আসছে না। রাগ করছে সেটা তার মুখ ফোলানো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু সেটা ঠিক কী কারণে? আকাশের হিসাব মিলছে না। আকাশ হতাশ চোখে তাকিয়ে রইল। প্রিয়া রীতিমতো শীতে কাঁপছে, তবু জেদের কাছে হার মানবে না। খোলা চুলগুলো এলোমেলো হয়ে পাখির বাসায় পরিণত হয়েছে এক প্রকার। বাতাসের তোড়ে ফর্সা ধবধবে মুখখানা লাল হয়ে গেছে। বিরক্ত মুখে একবার বাহু ধরে টেনে আনলো এদিকে। হাত বাড়িয়ে বন্ধ করতে গেল জানলা। সেই একই রণমূর্তি ধারণ করল প্রিয়া। আকাশের হাত তো ছাড়িয়ে নিল, বাচ্চাদের মতো জানলা আগলে ধরে রইল। আকাশ এবার নিজের উপর বেশ মায়া হলো। ভালোবাসা আসলে মান সম্মান থাকতে নেই, রাখতে চাইলে থাকে না বোধহয়। পুরুষ মানুষের ক্ষেত্রে কথাটা আরও প্রযোজ্য। এই যেমন এই জীবনে সে কি কখনো ভেবেছিল এরকম 7-8 বছরের ছোট্ট একটা মেয়ের প্রেমে পড়বে? ভাবেনি। প্রেম যে তার জীবনে আসবে সেটা এটাই ভাবার সময় ছিল না। তবুও সে প্রেমে পড়ছে, একেবারে ভয়াবহভাবে প্রেমের খাদে পিছলে পড়ছে। ভালোবাসি এখনও বলেনি, অথচ ধুরন্ধর পাকনামিটা ঠিক সেটা ধরে ফেলেছে। এখন তাকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরানোর ধান্দা আছে। না হলে আকাশ এহনাজ চৌধুরী যে কিনে এতটুকুন একটা মেয়েকে দেখার জন্য রাত বিরেতে লুকিয়ে লুকিয়ে তার ঘরে উঁকি মারত, অন্ধকারে বিছানার পাশে মেঝেতে বসে থাকত। হাজার হাজার মেয়ে গায়ে এসে পড়ত, কখনো তাদের প্রতি কোনো কামনা বাসনা জাগেনি, অথচ এই মেঘে তার হুঁশ জ্ঞান খুইয়ে মাতাল করে রাখে। এর সামনে এলে দিন দুনিয়া সে ভুলে বসে, হিতাহিত বোধ বুদ্ধি হারায়। একটু আগে তাদের দুজনের মধ্যে যেটা হলো, আকাশ সেটাতে প্রশ্রয় দিল। বলা বাহুল্য, এই মেয়ে সিনক্রিয়েটের বায়না করলো, আর সেই সিন রেখে পুরো সিনেমা ক্রিয়েট করে ফেললো। তারপর কি হলো? সেই মেয়ে আবার অভিমান করে গাল ফুলিয়ে বসে আছে। আকাশ এহনাজ নাকি সেই রাগ ভাঙানোর উপায় হাতড়ে চলছে আসমান জমিন এক করে, ভাবা যায়? আকাশ এবার হাত রাখলো প্রিয়ার মাথায়, শক্ত করে চেপে মুখ ঘুরিয়ে ফেললো নিজের দিকে। প্রিয়া তাকালো না, বরং চোখ বুজে রইল, মুখটা ফোলানো। ঠোঁটের বাঁ পাশটা কেটে গেছে অনেকটা, লাল হয়ে ফুলে গেছে। কিছুক্ষণ আগে এই অধর দুটোর উপর তোলা ঝড়ের কথা মনে পড়ল তার। আকাশ মৃদু হাসল, তবে সযত্নে হাসিটুকু আড়াল করে গম্ভীর গলা বলল, লুক অ্যাট মি। প্রিয়া মোটেও তাকালো না, মাথা সরিয়ে নিতে ছটপট শুরু করলো। আকাশের দানবী শক্তির কাছে সে পারলে তবেই তো। তাকাতে বললাম তো আমার দিকে। কাটা জায়গায় আবার কামড় খেতে না চাইলে তাকাও। প্রিয়া ফট করে তাকালো এবার। ভয়টা পেয়েছে সত্যি, তবে চোখে চোখ রাখতে পারল না। সে সচরাচর আকাশের চোখে চোখ রাখতে পারে না, এই যেমন এখন পারছে না। লোকটা কেমন দুষ্টু নজরে তাকিয়েছে। এতক্ষণ ঘটে যাওয়া সবটা যেন এমন ভাসছে সেই চোখে। সে চোখে প্রিয়া কিভাবে তাকাবে? তার মনে তো একই জিনিস রয়েছে, সরছেই না। তাকালেই আবার লোকটা করে ফেলেনি যদি? আকাশ মাথা হেলান দিয়ে পেছনের দিকে, প্রিয়া ঠায় নিচের দিকে তাকিয়ে রইল। আকাশ গম্ভীর কণ্ঠ আরও গম্ভীর শোনালো, তাকাতে বলছি না? প্রিয়া এতক্ষণ পর মুখ খুলল। খুব রেগে কিছু বলতে চেয়েছিল, কিন্তু হলো তার উল্টো। কথাগুলো জড়িয়ে গেল। মিনমিন গলা বলল, শুনছি তো। কি সমস্যা? কিছু না। চুপ কেন? এমনি। কাছে আসার শখ মিটে গেছে? প্রিয়ার এবার রাগ হলো, হাত বাড়িয়ে ঝটকা টানে সরিয়ে নিল আকাশের হাত। আকাশও হাত সরিয়ে নিল এবার, স্থির তাকিয়ে রইল। প্রিয়া অস্বাভাবিক গাল ফুলে আছে। আকাশের খুব ইচ্ছে করছে ফোলা ফোলা ওই গাল দুটো টিপে ধরে গাঢ় কয়েকটা চুমু খেতে, কিন্তু সেই ইচ্ছা মনে রেখে অপেক্ষা করলো প্রিয়ার রাগ উপড়ে দেওয়ার। প্রিয়া মুখ অন্যদিকে ঘুরিয়ে রাগী গলা বলল, আপনি একটা নির্লজ্জ। আকাশ এবার আকাশ থেকে পড়ল যেন। তা এখন তাকে নির্লজ্জ বলা হচ্ছে? শুরুটা কে করেছিল?
কিন্তু সেটা তো বোধহয় বলাই যাবে না। যতদূর বুঝেছে সেটা বলে ম্যাডাম বাসা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতেও পারে। তাই নরম গলা বলল, আমি কি করছি, কথা বলবেন না তো? আকাশ চুপ করে গেল। আকাশ রেহানা চৌধুরী যাকে কিনা বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সে কিনা একটা পুচকে মেয়ের ধমকে চুপ করে রয়েছে। আকাশ শুকনো কি ঢোক গিলল, প্রেমে পড়ল আরও কত কিছু। আলতো হাতে ঘোরালো প্রিয়াকে, নিজেকে বেশ আহ্লাদি করলো, বলে তাকাচ্ছ না কেন? এতক্ষণ তো কথার চোটে মাথা ধরে যাচ্ছিল। প্রিয়া তাকালো না, রক্তিম ফোলা ঠোঁটটা সরিয়ে নিল আরও। ঠোঁট জোড়া তিত্তির করে কেঁপে উঠল। মেয়েটা কি লজ্জা পাচ্ছে? বাই এনি চান্স তুমি কি আমাকে লজ্জা পাচ্ছ? মোক্ষম জায়গায় কথাটা বলল, এই ভয়টাই পাচ্ছিল প্রিয়া। লজ্জা করুন মুখটা আরও লাজে ভরে উঠল, নত মস্তিষ্ক আরও নত হয়ে গেল। মুহূর্তে অভিমান ফুটে উঠল আবার। ঝট করে আকাশের দিকে তাকালো, তবে চোখে চোখ পড়তে সরিয়ে নিল। আকাশের দিকে ঘুরে থেকে আকাশের হাতের দিকে নজর রাখলো। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো করে বলল, কথা বলবেন না তো নির্লজ্জ লোক। দেখুন কি করছেন, ঠোঁট কেটে গেছে, ফুলে গেছে, পরে জ্বলছে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আঙ্গুল দিয়ে ইশারা করলো, দেখালো। আকাশ এতক্ষণ সম্পূর্ণ বিষয় বোধগম্য হলো। শব্দ করে হেসে ফেললো ইচ্ছে করে, তবে তা সে করল না। এমনিতে কি এই মেয়ের সামনে নিজের শক্তপোক্ত ইমেজের কম দফারফা করছে? বরং হাসিটুকু আড়াল করে আঙ্গুল দিয়ে চিবুক উঁচু করলো প্রিয়ার। প্রিয়া উঁচু করলো ঠিকই, নজরে নজর মেলানো না। আকাশ টুক করে কপালে একটা ভেজা চুমুকে আদুরে গেলে বলে উঠল, আদর চাইবে? আর আদরের এতটুকু মিষ্টি যন্ত্রণা সহ্য করতে পারবে না? এটা অসম্ভব। ইস, লোকটা বারবার মনে করিয়ে দিয়ে লজ্জায় ফেলে দিচ্ছে। এমনি তখন ঘোরের বসে যা করেছে, আর তার ফলস্বরূপ যা হলো, তার জন্য লজ্জায় মাটি খুঁড়ে নিচে চলে যেতে মন চাইছে। তার উপর লাইন বাই লাইন মনে করিয়ে দিতে তৈরি এই অসভ্য লোকটা। লোকটার মাথাল করা কণ্ঠস্বর শুনলে তার মাথা ঘোরাচ্ছে। এই লোকটা সব কিছুতে আফিমে নেশা মেশানো আদর চেয়েছিল, এভাবে কাটাছেঁড়া করে প্রমাণ রাখতে বলেছিল। তেতে উঠল প্রিয়া, মুখ একই রকম কাঁদো কাঁদো করে বলল, আপনাকে না কথা বলতে না করলাম? সবাই যখন দেখবে কি জবাব দিব? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার। না চাইতে হেসে ফেললো আকাশ, শব্দ করে হেসে ফেলল। প্রিয়া কুণ্ঠিত হলো। আকাশ মুখ ঝোঁকালো তার দিকে, ফিসফিস করে বলল, এ আর এমন কি বলবে, মৌমাছি কামড়েছে। প্রিয়ের শক্তপোক্ত কিছু একটা লোকটার মাথা ফাটাতে মন যাচ্ছে। দাঁত কিরমির করলো। মৌমাছির নাম জানতে চাইলে সেটা বলে দিব, সবার সামনে বলে দেব, তখন দেখব আপনার এই হম্বিতম্বি ইমেজ কোথায় থেকে। প্রিয়া বাচ্চামো কথায় আকাশ বাঁকা হাসলো, দু হাতে আলতো করে চেপে ধরল দু গাল। সে তুমি বলতে পারো জগতের সবচেয়ে ভ্যাবলা পুরুষ দেখবে, বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতে ছানাপোনা নিয়ে ঘর ভরে যায়। আর আমি তো এমন হ্যান্ডসাম ড্যাশিং রোমান্টিক পুরুষ, আর বউয়ের কাছে সব পুরুষের নির্লজ্জ। জগতের রীতি এটা, না হলে জনসংখ্যা বাড়বে। খোদা, এই কাকে পাঠালে তার জীবনে? লোকটা এত লজ্জায় ফেলতে পারে, আগে তো বুঝেনি, দেখেই এক ফোঁটা টের পায়নি। কমিস গেলে না, এনাকে দিয়ে রোমান্স হবে না বলেই তো তখন ওরকম করার সাহস পেয়েছিল। এখন দেখেছে খাল কেটে কুমির আনেনি, বরং নিজেই কুমিরের খালে ঝাঁপ দিয়েছে। সরে যেতে মোচড়ামুচড়ি করলো প্রিয়া। মুখে কি আটা লাগিয়ে চুপ করাতে হবে আপনাকে? আকাশ চুপ করে ঠোঁটে ঠোঁট লাগলো। কয়েক সেকেন্ড পরে আবার ছেড়ে দিল। প্রিয়া বড় বড় চোখ করে ফেললো। ঠোঁটের ছোট ছোঁয়ালে চুপ হয়ে যাওয়া যায়, কিন্তু ভেবে দেখো। প্রিয়া আকাশের সাথে সাথে কিছুই পেরে উঠছে না, বারবার কথার পাশে ঘায়েল করছে তাকে। দুঃখে কেঁদে ফেললো প্রিয়া। আকাশ শব্দ করে হেসে জোর করে টেনে নিল বুকের মধ্যে, জাপটে ধরলো। প্রিয়া ছোটাছুটির জন্য জোরাজুরি শুরু করলো। কিল ঘুষি ছুড়ল আকাশের শক্তপোক্ত পেশিবহুল বুকে। আকাশ মোটেও ছাড়ল না, জড়িয়ে রাখলো। ঠোঁট ছোঁয়ালো প্রেয়সীর চুলের সিঁথিতে, মুখ গুজেই রাখলো সেখানে। কয়েক মুহূর্তের মধ্যে শিথিল হলো আবার প্রিয়া, থেমে গেল নড়াচড়া। এই বুকের মধ্যে মুখ গুজে আজীবন থেকে যেতে পারবে? এত শান্তি এ জীবনে এর আগে অনুভব করেনি। সে নেশাক্ত ঘ্রাণ যেটা দূর থেকে অনুভব করত, একটু কাছে জানার জন্য বেহায় মনটা আঁকুপাকু করতো, এটা সেই ঘ্রাণ, সেই বুক। প্রিয়া নিজ হাতে বাড়ালো, আদুরে ভঙ্গিতে জড়িয়ে ধরল আকাশের কোমর।
ঢুকে রইল আকাশের বুকের মধ্যে। ম্যাডামের ঘুম ভাঙল তবে অবশেষে আপনার? শিয়া আধোহত চোখে নড়ে চড়ে দু হাতে জড়িয়ে ধরল অয়নের হাত। মুখ ডলল ফোলা বাহুতে। অয়নের গলার স্বর। ঘুম ছুটে গেল শিয়ার। হাত ছেড়ে সোজা হয়ে বসল। খোঁপা করা চুলগুলো এলোমেলো হয়ে গেছে। দু হাত ঠিকঠাক করলো। মোটেও ঘুমাচ্ছিলাম না আমি, একটু চোখ বুজেছিলাম। তাই নাকি? চোখ বুজে 2.5 ঘন্টা? বাহ! সে হেসে ফেলল। পর্দার দিকে ইশারা করলো, ওটা সরিয়ে দাও। সবাই কি ভাবছে বলো তো? অয়ন পর্দাটা খানিকটা উঁচু করলো। শিয়াকে চোখ দিয়ে ইশারা করলো তাদের ডান পাশে দুটো সিট আগে বসা আকাশদের সিটের দিকে। আমরা শুধু নই, তোমার আদরের ভাই বোনেরও অবস্থা একই। সে চোখ বড় বড় করে তাকালো। আলতো থাপ্পড় মারল অয়নের বাহুতে। এই পর্দাটা না বাস কেন নিয়েছো বলো তো? কেমন একটা দেখতেই খারাপ লাগে। অয়ন প্রতিবাদ করলো, মোটেও না। খারাপ লাগবে কেন? পর্দা টেনে দিলে যে অন্য কিছু হয় তা কে বললো? সে ঠোঁট উঠল। তো হয় না? না হলে কেমন একটা লাগে। বাইরে অন্য সিটের মানুষ কি ভাবছে বলো তো? অয়ন ঘেঁষে বসলো আর একটু। কী ভাবছে ভাবুক। এই ধরো, আমার তো পর্দা টেনে রেখেছে, আমাদের কিছু হয়েছে? তুমি তো ঘুমিয়ে তলিয়ে গেলে। অয়ন বাঁকা কথায় মুখ রক্তিম হয়ে গেল শিয়ার। শরত। অয়ন সরল না, বরং দ্বিগুণ ঝুঁকলো শিয়ার দিকে। আলতো চুমু আঁকলো কপালে। শিয়া মাথা টেনে নিয়ে রাখলো নিজের বাহুতে। আমরা বিয়ে করছি কবে? সে শক্ত করে ধরল অয়নকে। দেরি আছে। আমি আর ধৈর্য ধরতে পারবো না। এত অধৈর্য কিছু? কিসের অধৈর্য? যে 6 বছর আগে করব ভেবেছিলাম, হারাম ঝুলিয়ে রাখবো না বলে, সেটা আবার গলায় তাবিজ হয়ে ঝুলছে হারাম হিসাবে। আর কত অপেক্ষা করব? অয়নের বাচ্চা বাচ্চা কণ্ঠে হাসল শিয়া। মাথা তুলে চুমু দিল অয়নের গালে। বাবা মা দেশে নেই, এখন কিভাবে করব? ওনাদের কাছে যাই চলো, অনুমতি নিয়ে আসি। শিয়া মুখ শুকিয়ে গেল এবার। মনে পড়ে গেল কয়েকদিন আগে বলা তার মায়ের একই কথা। অজগর আঙ্কেল আর তার বাবা মাকে এই একই প্রস্তাব দিয়েছে, দরকার হলে তারা যাবে। তবুও নিলয় আর শিয়ার বিয়েটা যেন এবছরে দিয়ে দেয়। শিয়ার আওয়াজ না পেয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো অয়ন। সে পলকহীন চোখে তাকিয়েছে সামনের দিকে। হাত বাড়িয়ে হাতের উপর রাখলো। কী হলো? মজা কিন্তু? আমার ফ্যামিলি আপত্তি করবে না সত্যি? অয়ন, আমি তোমাকে নিলয়ের কথা বলেছিলাম। অয়ন থমকে গেল। ধীর গল্পে, তো ওর সাথে আমার সত্যি বিয়েটা ঠিক? অয়নের বুকের ভিতরটা চিনচিন করে উঠল। নিলয় তাকে কথা শিয়া তাকে বলেছিল তো, কিন্তু সে তো তা বেমালুম ভুলে বসেছে। তার তো একটা সময় ধারণা হয়েছিল শিয়া তাকে রাগানোর জন্য তার উপর রেগেছিল ওইসব কথা বলতে। তাহলে আজকে এসব বলার মানে? এখন কি করতে চাইছো? অয়নের কাট জবাবে সোজা হয়ে বসলো শিয়া। অয়নের মুখটা গম্ভীর দেখাচ্ছে, রেগে গেছে হয়তো। বাবা মা কিছুতেই সেটা ভাঙবে না। অয়ন এবার তাকালো শিয়ার দিকে। সে সে দৃষ্টিতে রাগ দেখালো না, হতাশা দেখালো। তার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। চোখে পানি জমে গেল। অয়ন নিজেকে সামলে নিল। 2 হাতে আঁচড়াই নিল শিয়ার মুখটা। আমার উপর ছেড়ে দাও সবটা তুমি। তুমি শুধু এবার আমাকে দূরে করে দিও না, বাকিটা আমি দেখে নেব, কেমন? শিয়ার বুকের ভেতর না নিমেষে শান্ত হলো। অয়নের এতটুকু কথায় শীতল হয়ে গেল পুরো শরীর। গন্তব্যে যখন তারা পৌঁছলো তখন গভীর রাত। ঘড়ির কাঁটার সময় 1:45। আর আরও কিছুক্ষণ আগে থাকলে ড্রাইভারকে রয়ে শুয়ে চালাতে বলা হয়েছিল বাস। পাহাড়ি রাস্তার মাঝখানে এদিক সেদিক হলে গাড়ি একেবারে খাদে। কক্সবাজারে এর বড় 5টা তারকা হোটেলগুলির মধ্যে একটি বুক করা হয়েছে ওদের জন্য, সিপালস বিচ রিসোর্ট। এর সামনে এসে পৌঁছালো তারা। এদিকটায় আকাশ একদম পরিষ্কার। আকাশে মেঘের ছিটেফোঁটা অবধি নেই। প্রিয়া হিসেবে ঠিক। আজ সত্যি পূর্ণিমা। খোলা আকাশের নিচে চাঁদকে একদম রুপোলি থালার মতো লাগছে দেখতে। মাঝরাত হওয়া সত্ত্বেও সে আলোতে চকচক করছে সবটা। লাগেজ জিনিসপত্র ছেড়ে ভিতরে প্রবেশ করলো সবাই। রিসেপশন থেকে যার যার বরাদ্দকৃত রুমের চাবি নিয়ে এলো যার যার রুমে। শিয়া আর প্রিয়া এক রুম নিয়েছে ইচ্ছে করে, যদিও তাদের ডানে বাঁয়ে দুটো রুম। অয়ন আর আকাশের। কয়েক ঘন্টা জার্নি করে আজ রাতের মতো সবাই ক্লান্ত। নিজেদের রুমে এসে এদিক সেদিক দেখাদেখি এর শখ হয়নি কারোই। বাসা থেকে নিয়ে আসা খাবার গাড়ির মধ্যে কম বেশি খাওয়া হয়েছে এত রাতে, তাই আর কিছু খাওয়ার ইচ্ছে নেই কারোর। শরীর চলতে চাচ্ছে না। আপাতত ফ্রেশ হয়ে ঘুমের দেশে পাড়ি দিতে পারলেই শান্তি।
সবার ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে বেশ রাত হয়। সকাল সকাল প্রায় কেউ ওঠেনি, তবে প্রিয়া তার ব্যতিক্রম। নতুন জায়গায় আসলে তার ক্লান্তি খুব কম লাগে। রাতে ঘুমোতে চায় না, আবার না সকালে বেশি বেলা অবধি বিছানায় থাকতে পারে। বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আলসেমি করে ইচ্ছে করে বেশিক্ষণ বিছানায় গড়াগড়ি করলো। পাশ ফিরে তাকালো বোনের দিকে, বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আজ অনেক দিন পর বোনের সাথে ঘুমালো। পুরনো দুষ্টুমি মাথা চড়া দিয়ে উঠল যেমনটা। ফট করে ঘুমিয়ে থাকা শিয়ার নাক চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নড়েচড়ে উঠল শিয়া। প্রিয়া খিলখিল করে হেসে উঠল। এই কাজটা করতে বেশ লাগে। দু হাতে পেঁচিয়ে বেঁধে নিল লম্বা চুলগুলো। দ্রুত বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো। টি শার্ট আর প্লাজো প্যান্টে সুন্দর একটা জামা পরে এসে দাঁড়ালো বারান্দায়। মুগ্ধ হয়ে গেল সে। তাদের রুমটা 6 তলা। বারান্দা থেকে পুরো সমুদ্র সৈকত দেখতে পাওয়া যায়। বেশ ভোরবেলা হওয়ায় কোনো জনমানব নেই বিচে। সকালবেলা হৃদয় ঠান্ডা করা শীতল পরিষ্কার বাতাস, আর উঁচু থেকে সৈকত দেখা যায়। স্বর্গীয় অনুভূতি একদম। মানুষের আনাগোনা একদম না থাকায় উত্তাল সৈকতের ঢেউ, এর শব্দগুলো কানে এসে বাজছে। প্রিয়া দু হাতে ছড়িয়ে বুঝে লম্বা শ্বাস নিল। আহ, কি শান্তি! তার এখন খুব ইচ্ছে করছে বিচে যেতে। ভাবা মাত্র ছুটলো, ঢুকলো ঘরে। বেশ কয়েকবার ঠেলাঠেলি করে শিয়াকে। শিয়ার মধ্যে ওঠার ন্যূনতম লক্ষণ দেখতে পেল না। ঘুমিয়ে গেছে 3টার দিকে। জার্নি করে এসে অত রাতে ঘুমিয়ে কীভাবে ভোর 6টায় উঠবে? সবাই তো আর প্রিয়া নয়। মনটা তার খারাপ লাগছে, আকুপাকু করছে বাইরে যেতে। তারা যখন যাবে তখন নিশ্চয় 10 জনও যাবে। আর সে সময় কী পরিমাণ মানুষের গিজগিজ তা খুব ভালো করে জানে। এর মধ্যে ঘোরা যায় নাকি? সে একে জাগাতে না পারে লাফ দিয়ে নামলো বিছানা থেকে। পায়চারি করলো এদিক ওদিক। ঝট করে কিছু একটা মাথায় আসলো। ওড়নাটা গায়ে জড়িয়ে ফোনটা হাতে গুটি গুটি পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। ঘরের চাবি একটা শিয়ার মাথার কাছে রেখে অন্যটা দিয়ে নিজে লক করে দিল রুম। ধীর পায়ে এসে দাঁড়ালো পাশের রুমের সামনে। রুমটা আকাশের। খানিকক্ষণ ইতস্তত করলো, ডাকবে কি? আকাশ নিশ্চয় ঘুমেছে। একবার নিজেকে বকা দিল, প্রথম দিনেই এমন শখ হওয়ার জন্য। কি মানাতে পারল না মনকে। নক করলো রুমে। সাড়া পাওয়া গেল না। বেশ কয়েকবার নক করলো। প্রায় মিনিট 3 পর দরজা খুলল আকাশ। তার বুকটা ধক করে উঠল। সাদা একটা 3/4 ট্রাউজার পরা আকাশ, সম্পূর্ণ উধাম শরীর, চুলগুলো একদম এলোমেলো। সিল্কি লম্বা চুলগুলো কপালের উপর পড়েছে। মুখটা ফুলে আছে, গলা শুকিয়ে আসলো প্রিয়ার। লজ্জার মাথা খেয়ে নজর পড়ল সামনে অতীব সুদর্শন পুরুষ। পুরো শরীরে বরাবর মতো আটকে গেল তার চোখ। শিল্পী আঁকা খোদাই করা কারুকার্যের মতো পুরো শরীর। পরনের ট্রাউজার বেশ নামানো, পেটে 6 প্যাক, নিচের দিকে ভি শেপ হয়ে গেছে। টেনে হেসে চোখ সরিয়ে নিল প্রিয়া। বুকের ভিতর ঝড় বইছে। দরজা খুলে দিয়ে এক নজর দেখল প্রিয়াকে। আধ বোঝা চোখ, ঘুমে কাতর বোঝাই যাচ্ছে। দাঁড় না, ঝট করে গিয়ে উবুর হয়ে সজোরে পড়লে বিছানায়। হোটেল রুমে ঝকঝক সফেদ বিছানার উপর আড়াআড়িভাবে শুয়ে আছে আকাশ। প্রিয়া কেউ করবে বুঝতে পারল না। কথা না বলে এরকম দরজা খুলে গিয়ে শুয়ে পড়লে কি আশ্চর্য। ইতস্তত করে কাঁপা কাঁপা পায়ে ভিতরে ঢুকলো। দরজাটা আটকে রুমের ভিতরে আসলো। লাগেজ ট্যাগেজ এলোমেলোভাবে খুলে রাখা, কিচ্ছু গোছায়নি বোঝা যাচ্ছে। রাতের পরনের জামাকাপড়গুলো চেয়ারের উপর ছড়িয়ে রাখা, শার্টটাও তো নিচে পড়ে আছে। রুমটা অন্ধকার। ঘুরে তাকালো আকাশের দিকে। হৃৎপিণ্ডটা বেরিয়ে এসলো। একটা ঘুমন্ত মানুষকে এতটা অ্যাট্রাকটিভ লাগতে পারে তা আন্দাজ ছিল না। এর আগে সে আকাশকে কখনো ঘুমের অবস্থায় দেখেনি। বালিশে মুখ গুজে 2 হাতে বালিশের উপর দিয়ে উপুর হয়ে শুয়ে আছে। পেশিবহুল বাইসেপগুলো ফুলে ফেঁপে উঠছে। প্রিয়া খেয়াল করলো এই মুহূর্তে তার শ্বাস আটকেছে, গলা শুকিয়েছে। কি করবে? বেরিয়ে যাবে? কিন্তু সে যে ডাকতে এসেছিল। ধীরে ধীরে এগিয়ে গেল বিছানার দিকে। দূরত্ব রেখে বসলো। নরম করে বলল, শুনছেন? আকাশের কানে কথাটা গেছে বলে মনে হলো না। প্রিয়া নিচু হলো খানিকটা। আবার ডাকলো, এই যে শুনছেন? ডাকছি তো। হুম। প্রিয়ার মাথা চক্কর দিয়ে উঠল। ব্যক্তিগত পুরুষের সকালবেলা ঘুমের ঘরে বলা কথা, কণ্ঠস্বর দুনিয়ার সব নেশাকে হার মানাবে বোধহয়। প্রিয়ার শরীর শিউরে উঠল। আবার ডাকার শক্তি পাচ্ছে না। গলার জোর হারিয়ে গেছে। 2 হাতে মুখ ডলল। ঘামছে তো।
তাকালো এসির দিকে। এসিতে বেশ পাওয়ার চলছে। উঠুন বলছি। দেখলেন আমি, তাও এসে শুয়ে পড়লেন। আবারও একই শব্দ। খুন করতে চায় সে প্রিয়াকে, নাহলে এমন করবে কেন? আমি একটু বিছে যাব, নিয়ে চলুন। এবার রেগে গেল প্রিয়া। বারবার এই শব্দ সে খই হারাচ্ছে কথায়। মাথা ঘুরছে তার। বুকের ভিতর দ্রিম দ্রিম শব্দ। দিন দুনিয়া সবাই শুনবে আরেকটু হলে। এই শব্দ একদম করবে না। হুম। আবার না করলাম না। আকাশের মধ্যে এই শব্দখানা ছাড়া আর কোনো শব্দের সন্ধান এই মুহূর্তে পেল না প্রিয়া। খুব রাগ করতে চাইল, কিন্তু ওই মুখটার দিকে তাকাতে সব রাগ কর্পূরের মতো উঠল। খানিকটা ঝুঁকে কপালের উপর চুলগুলো সরিয়ে দিল। এখন ঠিক আছে, মুখটা সুন্দরের মতো লাগছে। অবশ্য উভয় বেশি কুল লাগছিল। প্রিয়া হাসলো আনমনে, এলোমেলো করে দিল আবার চুলগুলো। সেই চিরচরিত্র দুষ্টুমিটা করে বসলো। নাক চেপে ধরল আকাশে, কিন্তু শেয়ার মতো এত দ্রুত নড়াচড়া করতে দেখা গেল না আকাশকে। দ্রুত কোনো নড়াচড়া করতে দেখাই গেল না। প্রিয়া অবাক হলো। এ কী কথা, এতক্ষণ শ্বাস আটকে রাখার পরও এই লোক কিছু বলছে না? মানুষ নাকি জিন? আবার চেপে দিল। এবারও কতক্ষণ ধরে রাখলো। এবারও হতাশ, মরা মানুষের মতো পড়ে থেকে। বেঁচে টেচে আছে তো? শ্বাস টাস কি নেয় এই লোক? নিচু হয়ে আঙ্গুল এগিয়ে দিল শ্বাস পরীক্ষা করতে। এখন দিব্যি স্বাভাবিকভাবে চলছে, তাহলে এতক্ষণ হাঁপায় না কেন? চিন্তার মাঝে হুট করে শোনা গেল আকাশের ঘুম ঝরানো কণ্ঠস্বর। আমাকে কি তোমার এত কমজোরের মনে হয়? আমি এত সহজে হাঁপাই না, আমার দম এত সহজে ফুরায় না। বিষয়টি মাথায় ঢুকে নাও, মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে নাও। পরে না হলে নিজেই হাঁপাবে আর আমাকে বকাবকি করবে না হাঁপানোর জন্য। ছোট্ট মানুষ, জোর দম দুটোই দুর্বল, আমাকে সামলাবে কি করে? একে তো নেশাক্ত কণ্ঠ, তার উপর এত গভীর কথা। প্রিয়ার মাথায় কথাটা যেতেই ছিটকে সরে আসলো। তবে এতক্ষণ হাত আঁকড়ে ধরে সে কেউ একটা কিছু বোঝার আগে নিজেকে আবিষ্কার করলো আকাশের সুঠাম উন্মুক্ত বুকের নিচে। খিচে চোখ মুখ বন্ধ করে দিল। আকাশ দু হাতের কোনোই ভর দিয়ে আছে। প্রিয়া বিড়ালের বাচ্চার মতো তুলতুলে শরীরটা আকাশের প্রশস্ত চওড়া শক্তপোক্ত শরীরের নিচে এতটুকুই। আকাশ ঘুম ঘুম সরু চোখে তাকালো। প্রিয়া এখনও চোখ বুজে আছে। নিচের ঠোঁট কামড়ে ধরেছে, কাঁপছে মেয়েটা। প্রিয়া মোটেও এরকম একটা হবে বলে আশা করেনি। আকাশ দুষ্টু হাসলো, নাক ডলল প্রিয়ার নাকের সাথে। অস্বাভাবিক ঝাঁকি দিয়ে উঠল ছোট্ট শরীরখানা। আকাশ বেশ কিছুক্ষণ ঘোর লাগা চোখে এদিক সেদিক তাকিয়ে রইল। মুখ নিয়ে এলো প্রিয়ার কানে ঘেঁষে হাসকি স্বরে বলল, এই সময়টা পুরুষ মানুষের জন্য খুব ঝামেলা করা। জানো কেন? সকাল সকাল অনেক কিছুই মন চায়। মন না চাইলেও শরীরটা চায়। বিদ্রোহ শুরু করে শরীরটা। কেউ যদি ইচ্ছে করে সে বিদ্রোহের শহীদ হতে আসে, তাকে কী করা উচিত? ছেড়ে দেওয়া উচিত বলো? প্রিয়া কী বলবে? স্পষ্ট বুঝতে পারছে আকাশের কথার ইঙ্গিত। মটকা মেরে পড়ে রইল। ভালোই চাচ্ছিলাম স্থির থাকো, থাকলে না। দূরে থেকে পাগল করো, তার উপর ছোঁয়াছুঁয়ি শুরু করে দিলে। আমার দোষ আবার? প্রিয়া মাথা নাড়ল দুদিকে, তাকাতে পারছে না। দোষ তো তারই, সত্যি তো। আকাশের অস্থির লাগছে। প্রিয়ার শরীরের ঘ্রাণ একই অনুভূতি প্রিয়ারও হচ্ছে বই কি। আকাশ প্রিয়ার বাঁ পাশে শুলো, হাত রাখলো প্রিয়ার মাথায়। খানিকটা মাথাটা টেনে মুখ ডুবালো প্রিয়ার খোলা চুলে, ঘ্রাণ নিল। প্রিয়া রোবটের মতো শক্ত হয়ে পড়ে আছে, নড়তে পারছে না, শক্তি নেই। আকাশ হুট করে সরিয়ে নিল তার উপর থেকে নিজের হাতটা। শটাঙ্গে চিত হয়ে শুয়ে পড়ল, দুদিকে দুহাত দুদিকে ছড়ানো। শ্বাস নিল জোরে জোরে। আকাশ হাত সরে যাওয়ায় ফট করে উঠে বসল প্রিয়া। গায়ের ওড়নাটা ঠিকঠাক করে নিল। আকাশ দুই হাতে চোখ মুখ ডলল। প্রিয়া তাকাচ্ছে না ভুলেও পিছনে। খোলা লম্বা চুলগুলো বিছানায় ছড়িয়েছে। উল্টো হয়ে বসে হাঁপাচ্ছে মেয়েটা। বেশ বুঝলো আকাশ, আমার উপর তোমার দয়াময় হয় না মানলাম, কিন্তু নিজের সর্বনাশের কথাটা তো ভাবতে পারো নাকি? এ অবধি কতবার সর্বনাশ হতে গিয়ে লাস্ট মোমেন্টে আমি ব্রেক করি, কতটা কষ্ট হয় আমার বোঝো? প্রিয়া মেরুদণ্ড বয়ে শীতল স্রোত বয়ে গেছে। পেটের মধ্যে হাজার একটা প্রজাপতি ওড়া উঠছে। বুঝলে পাখি, আমাদের উচিত বিয়েটা করে রাখা, না হলে যে হারে জ্বালাও আমাকে, যে কোনো সময় কন্ট্রোলের মাথায় বাড়ি খেয়ে আমি তোমার সর্বনাশটা করে ফেলবো।
তখন কপাল চাপড়ানো ছাড়া গতি নেই। চলো বিয়ে করি। পিয়ার এখন কেন যেন কান্না পাচ্ছে কষ্টে। আকাশ যা করলো তার জন্য? মোটেও না। এত আদুরেভাবে কেউ বলে বিয়ের কথা? আকাশ একই কথা আবার বলে ওঠে, এবার বেশ সিরিয়াস। পাখি, চলো বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলি? আজই করবে? প্রিয়ার অধৈর্যের বাঁধ ভাঙছে। নারীত্ব নাড়া দিচ্ছে লোকটা। প্রিয়া না হয় অনেক কিছু বোঝে না, এই লোক কি বোঝে? ভালোবাসার পুরুষটা যদি এভাবে তার নারীর কাছে বিয়ের আবদার করে, সে নারীর মনের ভিতর কী হয় জানে না। প্রিয়া কেঁদে ফেলল। আকাশ যে শব্দ পেল, চমকে সোজা হয়ে বসলো। জান পাখি। প্রিয়া হঠাৎ পাশ ফিরে জাপটে ধরল আকাশকে, মুখ গুজল আকাশের ঘাড়ে। এমন আদুরে ডানে কথা তার সব এলোমেলো করে দিচ্ছে। আকাশ প্রেয়সী আশ্চর্যতা বুঝলো। মৃদু হেসে চুমু এঁকে দিল ললাটে। এভাবে যে কাছে আসো, আমার তো অন্য কিছু ইচ্ছে হয়। কি করি বলো তো? প্রিয় লজ্জায় লাল নীল হতে ব্যস্ত। মুখ তুলল, নিঘাত মারা যাবে। বিয়ে করে ফেলি, হ্যাঁ? বাকি সব পরে দেখে নেব। করবো? আজই? আজ নয়। আমি সব সামলে নিব। বললাম তো, বাবা মা আমাদের উপর আপসেট হবে। তাদের বিশ্বাস আমি সব সামলে নিব। বললাম তো, বাবা মা আমার উপর আপসেট হবে। তাদের বিশ্বাস ভাঙতে চায় না। তাদের কাছে সুন্দর মতো প্রস্তাব পাঠিয়ে তারপর ঘটা করে তোমায় ঘরে তুলব তখন। এখন করবে বিয়ে? আমি তুমি জানবে শুধু। চাইলে তোমার বোন দুলাভাইকেও জানাবো, আর কেউ না। প্রিয়া আবার খানিকটা চুপ করে রইল। আকাশে শক্তপোক্ত কোমর আরও শক্ত করে ধরল। বুকের মধ্যে নাক ঘষল। ফিস করে বলল, করবো না বিয়ে। আকাশ হতভম্ব হয়ে গেল। মেয়ে মানুষের মন বোঝা এত সহজ? এতক্ষণ রাজি ছিল, এখন বলে করবে না। কেন কেন? আমি আপনার কে? কে মানে? ভালোবাসলো টালো বাসেন কি? না বোধহয়। প্রিয়া চটে গেল। না, ওই রকমই। তাহলে সরুন। কিসের বিয়ে? ভালোবাসেন না? ভালোবাসি বলবেন না, অথচ কাছে আসলে যা ইচ্ছা করবেন। সরুন তো, ঘরে যাব আমি। আকাশ শব্দ করে হাসলো, চেপে ধরে রইল। ওরকম শব্দ তো সবাই ব্যবহার করে ম্যাডাম, সারাক্ষণ করে, কারণে অকারণে। ভালোবাসলে করে, না করলেও। আমি ওসব বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। প্রিয় মন খারাপ হলো। ভালোবাসি বলাটা সময় নষ্ট? আমি কেউ না আপনার, আপনি আমার কেউ না। সরুন। আকাশ মাথা নিচু করে একদম প্রিয়ার কানের কাছে মুখ নিল। ঠোঁট ছোঁয়ালো নরম কানে। কাল রাতের পর আমি তোমার কে, কি সেটা আরও বোঝাতে হবে? প্রিয়া কিছু বলতে পারল না। বিয়ে ছাড়া সব সময় নষ্ট ম্যাডাম। এর জন্যই তো বউ বানাতে যাচ্ছি। একদম খাতা কলমে স্ট্যাম্প মেরে, খোদার হিসাবে হালাল করে। যেখানে আপনার চোখে চোখ রেখে 2 সেকেন্ড তাকালে 7 আসমানের উপর থেকে একজন মুচকি হাসবে। সে সম্পর্কে দাগ নেই, ভুল নেই, পাপ নেই। তখন হয় দিনরাত যা শুনতে মন চায় শোনাবে। প্রিয় মুগ্ধ হয়ে গেল। সন্তুষ্টি ভরে গেল মনটা। ভালোবেসে সে ভুল করেনি, একদম করেনি। গোটা পৃথিবী খুঁজে এমন ভালোবাসা সে পেত না। পেত কি? এই মানুষটার প্রেমে মরণও কবুল। কবে থেকে ভালোবাসেন আমায়? আকাশ নিঃশব্দে হাসল। বাসি না তো? বলুন না। বলবো অন্য কোনো দিন। আজই। আকাশ প্রিয়কে সোজা করে বসালো, ভুরু তুলে তাকালো। কি দরকারে এসেছিলে আগে সেটা বলুন। আমাকে পাগল করতে? প্রিয় চমকে বাইরের দিকে তাকালো। সর্বনাশ, সে তো ভুলেই বসেছিল এখানে আসার কারণ। লাফিয়ে উঠে এগিয়ে গেল জানলার দিকে, পর্দা টেনে দিল। আবার ছুটে এসে বিছানার উপর থেকে তার ফোনটা তুলল। 6:30 বাজে। কপাল চাপড়ালো। আকাশ কপাল কুঁচকে দেখছে মেয়েটার অস্থিরতা। কী হয়েছে বলবেন তো? আমি বিচে যাব চলুন না। এই সাত সকালে ঘুম ভাঙার কারণ এটা? ওভাবে হেলাফেলা ভাবে বলছেন কেন? আসুন দেখাচ্ছি। প্রিয়া দুহাত টেনে আকাশকে নিয়ে আসলো ব্যালকনি দিকে। রেলিং ধরে টানলো। উচ্ছ্বাসিত হয়ে বলল, দেখছেন কি সুন্দর? আকাশ দৃষ্টির প্রকৃতির রূপে মুগ্ধ হওয়া এক ফুলের দিকে। প্রিয়া বাচ্চার মতো খুশি। আকাশ মাথা চুলগুলো এক হাতে পেছনে ঠেলল, ঘাড় ডলল নিজের। নরম গলা বলল, খুব সুন্দর, একেবারে খুন হওয়ার মতো সুন্দর। তাহলে চলুন না, চলুন। প্রিয়া আবারও একইভাবে ঠেলে ঠুলে ঘরে আনলো আকাশকে। ফ্রেশ হতে পাঠালো। খুব দ্রুত হাতে আকাশের সুটকেস থেকে তার জামার সাথে ম্যাচ করে একটা নুট গ্রিন কালারের শার্ট বের করলো।
আকাশ ফ্রেশ হয়ে এসে শার্টটা হাতে নিয়ে বিনা প্রতিবাদে বলল, চলুন ম্যাডাম। প্রিয়াকে বলতে হলো না, সে ছুটে আগে আগে বেরিয়ে গেছে। এর মধ্যে আকাশ এদিক সেদিক দুদিকে হেসে মাথা নাড়ল। পুরো বাচ্চা একটা, একে নাকি বউ বানানোর কথা ভাবছে। বিয়ে করে বাচ্চা মানুষ করতে হবে, তার বাচ্চার বাবা হওয়া বহুত দেরি। প্রিয়ার খুশিতে চোখ চিকচিক করছে। এত সুন্দর মুহূর্ত তার জীবনে বোধহয় সে আগে কখনো দেখেনি। এমন অভাবনীয় সকাল সে আশা করেনি। দুহাত দুদিকে প্রসারিত করে চোখ বন্ধ করে মাথা আকাশপানে হেলিয়ে জোরে শ্বাস নিল সে। ইস, কি যে শান্তি লাগছে। পায়ের জুতোটা খুলে ফেলল। চিকচিকে ঠান্ডা বালিতে নগ্ন পা ফেলে প্রশান্তি। প্রিয়া দৌড়াচ্ছে দুহাত প্রসারিত করে, মুখ জুড়ে হাসি। আকাশ দাঁড়িয়েছে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে, নিঃশব্দ হাসছে। দেখছে সামনে এতটুকু প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ এক প্রেয়সীকে, যেন মুক্ত পাখি খোলা আকাশের ডানা ঝাপটাচ্ছে। প্রিয়ার পরনে সি গ্রিন লেডিস শার্ট আর হোয়াইট স্কার্ফ, গলায় জর্জেটে স্কার্ফটা পেঁচানো। বের হওয়ার সময় আকাশও অবশ্য সে নিজের পোশাকের সাথে মিলিয়ে সফেদ শার্টটাই পরিয়েছে। প্রিয়া বাচ্চাদের মতো ছুটছে, পানিতে পা ভেজাচ্ছে, মুগ্ধ নয়নে এদিক ওদিক দেখছে। আকাশ তার দিকে প্রিয়াকে দৌড়ে আসতে দেখল, দুহাত মুঠো করে। আকাশের সামনে এসে হাঁপাচ্ছে মেয়েটা, হাত পাতুন। আকাশ বিনা বাক্য ব্যয়ে হাত বেঁধে দিল। প্রিয়া দু হাত মুঠো ভর্তি কুড়োনো ঝিনুক, ছোট ছোট হাতে দু হাত ভর্তি ঝিনুক আকাশের পুরুষালী হাতের জায়গা করে নিল। প্রিয়া উচ্ছ্বাসিত হাসল। সুন্দর না বলুন? এখনো আকাশের দৃষ্টি তার পাখিটার দিকে। ঝিনুকে নজর গেল না। অনিমেষ তাকিয়েছে প্রিয়ার মুখপানে। বাচ্চামো ভঙ্গিতে কথাটা জিজ্ঞাসা করে আকাশের ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটল। ঘোর লাগায় চোখে জবাব দিল, সে তো সবসময় সুন্দর, আমার হৃদয় থমকে দেওয়ার মতো সুন্দর। আকাশের কণ্ঠস্বর চমকে তাকালো প্রিয়া। আকাশ কেমন কেমন নজরে লজ্জায় আড়ষ্ট হলো, বুকটা ধড়ফড়িয়ে উঠল। মাথা নেড়ে গলার আওয়াজ নিচু করলো, আমি আপনার হাতে এই ঝিনুকগুলোর কথা বলছি। আকাশ প্রত্যুত্তরে তাকালো না নিজের হাতের দিকে, ওভাবে তাকিয়ে জবাব দিল, আমিও আমার ঝিনুকের কথাই বলছি। প্রিয়া বুঝলো এই লোকের সাথে কথায় সে পারবে না। এতগুলো এগুলো কিন্তু ফেলবেন না বলে দিলাম। আকাশ ফেলল না, সুন্দর মতো নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। প্রিয়া ব্যস্ত ভঙ্গিতে নিষেধ করতে গেল, আরে করছেন কি? ধুইনি তো, বাকি আছে। ময়লা লেগে যাবে তো প্যান্টে। থাকুক, তোমার হাতের ছোঁয়ায় ময়লা আমি খুশি মনে গায়ে মাখতে পারি, এগুলো কিছু না। প্রিয়া হেসে ফেলল। হঠাৎ নিচু হয়ে দু হাত মুঠো করে বালি তুলল, আকাশের দিকে বাড়ল। মেখে দেই, সাদা সাথে দেই? নো। ইয়েস দিব। শরীর চুলকাবে। তাহলে আমি ছুটবো, আমাকে ধরে দেখান। বলে প্রিয়া দু পা পিছোতে থেকে আকাশ সজোরে দুদিকে মাথা দেয়। ইম্পসিবল। আকাশ এখনো বাচ্চাদের মতো ছোটাছুটি করবে। নো ওয়ে। ইয়েস। প্রিয়া ছুট লাগায়। আকাশ নিজের অজান্তে ছোটে সে বাচ্চাদের মতে সাড়া দিতে। আকাশ সকালবেলা আকাশের নিচে গোটা এক সমুদ্রকে সাক্ষী রেখে প্রতিদ্বন্দ্বিতা হতে রেখে দুই মানব মানবীর প্রাণ হাসির বাচ্চা প্রেয়সী ইশারায় নিজের কঠিন খোলসে ছেড়ে বেরিয়ে এসে এক উন্মাদ প্রেমিকের সেই পাগলা মতো দেওয়া সায়। ছুটতে হয় না বেশি দূর। আকাশ উড়ন্ত কদমের সাথে পেরে উঠলে তবে তো পাঁচ পাখির মতো ধরে ফেলে প্রিয়াকে। এক হাত জড়িয়ে নেয় তুলতুলে মেধিন বাঁকানো কোমর, ভূমি থেকে তুলে ফেলে শূন্যে ঘোরাতে থাকে সেভাবে। উন্মাদের মতো হাসছে প্রিয়া। আকাশের গম্ভীর মুখটা হাসিতে প্রশস্ত। আজকে সি পাল বিচে হোটেলে পাঁচতলার একটা ব্যালকনি থেকে শকুনি দৃষ্টিতে তাকিয়েছে কেউ একজন। জনমানবহীন সমুদ্র সৈকতে একজন কপোত-কপোতী প্রেম উল্লাসে এখান থেকে স্পষ্ট প্রতীয়মান। সকালবেলা ঘুম ভাঙায় রিয়ান সিগারেট হাতে সবে এসেছিল ব্যালকনিতে। ফাঁকা সৈকতে দাঁড়িয়ে থাকা দুজনকে চোখে পড়তে খুব একটা সময় তার মোটেও লাগলো না। তবে বেশিক্ষণ কষ্টতে চিনতে পারল তাদের। চোয়াল শক্ত হয়ে গেল। আকাশ প্রিয়াকে দু হাতে কোমরে ধরে শূন্যে ধরে আছে। প্রিয়া মুক্ত পাখির মতো দু হাত মেলে আছে। এ এক অন্যরকম দৃশ্য, মুগ্ধ হওয়ারই মতো। তবে রিয়ান তার কোনোটাই হতে পারল না। শক্ত হাতে চেপে ধরল রেলিং, ব্যালকনির রেলিং।
মাথার আগে দগদগ করছে। পকেট থেকে ফোন বের করলো, দ্রুত ডায়াল লিস্ট হাতে খুঁজে বের করলো কাঙ্ক্ষিত একটা নাম্বার। কুটিল হাসি ছড়িয়ে পড়লো মুখে। চট করলো ডায়াল করলো। ওপাশের ব্যক্তিটি বরং বিরক্ত হলো এত সকাল সকাল কল দেওয়ার। তবে এপাশ থেকে রিয়ানের কথায় নিমেষে শান্ত হলো দুজনে। মুখে পালা করে হাসি ছড়িয়ে পড়লো। চৌধুরী বাড়ির সকাল সকাল ঘুম থেকে উঠে সকলে বাড়ির কর্তারা সকাল সকাল চা পান করে নিউজ পেপার নিয়ে বসেন। বাড়ির কর্ত্রীদের বেলা করে ঘুমানোর অভ্যাস নেই মোটেও। আকাশের যৌথ পরিবার, বাবা চাচারা 4 ভাই একসাথে থাকেন। বলা বাহুল্য দাদিও বেঁচে আছেন তাদের এখনও। অয়ন আকাশ ছাড়া তাদের বাবা মায়ের আরও একটি কন্যা সন্তান রয়েছে। আকাশের ছোট বোন আশি, মেজো চাচা সেজো চাচা দুজন করে কন্যা সন্তান। আকাশের ছোট চাচা বিপত্নিক, বিয়ের পরের বছরে স্ত্রীকে হারান সন্তান জন্ম দিতে গিয়ে। স্ত্রী সন্তান হারানোর পর দ্বিতীয় বিয়ের কথা ভাবেননি তিনি। ভাইয়ের সন্তানদের নিয়ে জীবন দিব্যি কেটে যাচ্ছে তার। আকাশের মা আমেনা চৌধুরী বর্তমান গৃহিণী হলো এককালে স্কুল শিক্ষিকা ছিলেন। যথেষ্ট শিক্ষিত এবং মুক্তমনা মহিলা। ছেলেমেয়েদের বন্ধুর মতো। চায়ের ট্রে নিয়ে বসার ঘরে এগিয়ে গেলেন। স্বামী দেবরের হাতে এক এক করে চায়ের কাপ তুলে দিলেন। স্বামীর দিকে তাকালেন। ছেলেগুলোকে কি বনবসে দিলে তোমরা? আকাশের বাবা শাহজাহান চৌধুরী মুখ তুলে তাকালেন স্ত্রীর দিকে। আমিনার চোখ ছলছল করছে। তা কেন হবে? সামনের সপ্তাহে আসবে তো ওরা, বললো তো। আমিনা চৌধুরীর মুখের মোটেও হাসির আভাস দেখতে পাওয়া গেল না, বরং আবার মুখটা মলিন হলো। স্বামীর দিকে অভিমান নিয়ে কড়া গলায় বললেন, আমাকে মিথ্যা আশ্বাস দেবে না। গত কয়েক মাস হলো একই কথা বলছেন আপনারা। আমার 2 ছেলেকে কাজের চাপে পিষে ফেলছেন। তেমন নয়, ওদের 2 ভাইকে আসতে বলেছিলাম আমি, ওরাই। আমিনা চৌধুরী স্বামীর কথা শেষ হতে দেয় না, প্রতিবাদ করে বসে। তাহলে বুঝুন আমার ছেলে দুটোকে কী পরিমাণ কাজের চাপ দিয়ে রেখেছেন। 5 মাস হলো বাড়ি আসতে পারে না। কর্তারা আমিনা চৌধুরী এমন বাচ্চামো কথায় হো করে হেসে ফেললেন। অভিমান আরও গাঢ় হলো। শাড়ির আঁচলে ভেজা চোখ মুছলেন। আমি আমার ছেলেদের বিয়ে করাবো, ওদের বাড়ি আসতে বলুন। আর আপনারা ওদের কাজ আপনারা সামলান। ওদের বাড়ি থেকে যদি অফিস করতে দেন তাহলে করবে, নাহলে দরকার নেই। আমি আর ওদের দূরে রাখবো না। বেশ, তোমার ছেলেদের আমি আজই বলবো। ওরা না আসলে কিন্তু আমার দোষ নেই। আর বাকি রইল বিয়ে, সেটাও তারা এখন রাজি হবে কিনা দেখো। আমার তো সমস্যা নেই শ্বশুর হতে। আমিনা চৌধুরী মুহূর্তেই বসে পড়লেন স্বামীর পাশে। বলছি যে আমার বড় ভাই বলছিল অপুর কথা। শাহজাহান চৌধুরী মাথা নাড়লেন, চায়ের কাপে চুমুক দিলেন। সে তো বলছেই, কিন্তু তোমার বড় ছেলে বিয়ে না দিয়ে ছোটটার কথা, সে কি রাজি হবে? তারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে। আমিনার মুখটা গম্ভীর হলো। সত্যি হতো তার ভাইয়ের মেয়ের সাথে আকাশের বিয়ের কথা বলে, তবে অয়নকে আগে বিয়ে না করিয়ে মুখ আরও মলিন হয় তার। অয়ন তো বিয়ের কথা শুনলেই রেগে যায়। তাকে রাজি করাবে কী করে? বেশ বেলা হয়েছে, রোদ গাঢ় হচ্ছে, তবে উত্তাপ তেমন নেই। দমকা বাতাসে সে উত্তাপ গায়ে লাগছে না, বরং শীতের সকালে মিষ্টি রোদের মতোই লাগছে। সৈকত জুড়ে এখন টুকটাক 2-1 শৌখিন সকালপ্রেমী মানুষদের আনাগোনা দেখতে পাওয়া যায়, যদিও তা হাতে গোনা কয়েকজন। বালির মধ্যে পাশাপাশি বসে আছে আকাশ প্রিয়া। প্রিয়া বালিতে আঙ্গুলের সাহায্যে নিজের নাম খোদাই করতে ব্যস্ত। সুন্দর করে লিখল আকাশ প্রিয়া। বড্ড ছেলে মানুষের কাজ। আকাশে তাও ভালো লাগছে দেখতে। ঝিনুক নিয়ে সাজালো নামের আশেপাশে। সত্যি সুন্দর লাগছে। প্রিয়া একগাল হেসে সেদিকে তাকিয়ে পাশ ফিরে তাকালো আকাশের দিকে। লোকটা বরাবরের মতো ঘোর লাগা দৃষ্টি স্থির করে রেখেছে তার দিকে। এক দৃষ্টিতে প্রিয়ার বুকের ভিতর কিছু একটা হয়। মানুষটা একদম বুঝতে পারে না। প্রিয়া দ্রুত নজর সরিয়ে নেয়। ওই সুদর্শন পুরুষের এলোমেলো চুলগুলো যখন কপালে আছড়ে পড়ে কি সুন্দর লাগে। তার হাতের ভিতরে এক প্রকার নিষ্পিস করে চুলগুলো আলতো হাতে কপাল থেকে সরিয়ে দিয়ে আবার নিজের হাতে সেটা এলোমেলো করে দিতে। কিন্তু ভারী লজ্জা লাগে তার। মাঝে মধ্যে কী একটা হয়, লজ্জার মাথাকে উল্টো পাল্টা করে বসে। কিন্তু সে তো নারী, সবসময় যে সাহস কুলায় নাকি তার ভিতরে তো কেঁপে ওঠে নারীত্ব জেগে। প্রিয়া রক্তিম মুখ আড়াল করতে মাথা এলিয়ে দেয় আকাশের ডান কাঁধে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে জিম করা শক্তপোক্ত ফোলা বাহু। মুখ লুকাতে চায়। ফিস ফিস কণ্ঠে বলে, ওভাবে তাকাবেন না প্লিজ।
আমি সহ্য করতে পারি না। আকাশ ফিসেল আসে, খারাপ লাগে। প্রিয় সজোরে মাথা নেড়ে দুদিকে, মুখ ঘষে পেশিবহুল বাঁধে। তবে বুকটা ধুকপুক করে। কতটা? অনেকটা। আমি তো জানতাম তুমি অনেক সাহসী। হার্ট এত দুর্বল কেন তাহলে? কে বলল সাহসী? আকাশ বাঁকা হাসে, মুখ নামায় প্রিয়ার কানের কাছে। কানের নরম লতিতে আকাশের তপ্ত নিঃশ্বাস অনুভব করতে কেঁপে ওঠে মেয়েটা। আকাশ হাসকি স্বরে বলে, তাহলে মাঝে মাঝে যে আমার থেকেও বেশি সাহস জাগে তোমার মধ্যে আমাকে পাগল বানাতে কোলে। বাকি কথা শেষ করার আগে চেপে ধরলে আকাশের মুখ। ইস, লজ্জা দিচ্ছেন কেন? চুপ, একদম চুপ। আকাশে হাসি পায়, লজ্জারুণ মুখটা পরক করতে চায়। তবে প্রিয়া মুখ গুজে আছে তার বাহুতে। একটু মুখটা দেখতে দিন ম্যাডাম। লজ্জা পেলে চলে এত? কালকের পর তো লজ্জা কাটা উচিত। আপনি আসলে নির্লজ্জ, অসভ্য একটা পুরুষ। কথা কম বলতে পারেন না? আকাশ শব্দ করে হাসতে চায়, তবে হাসে না। হাসিটুকু আড়াল করে একই হাচকিস্বর বলে, এখনো তো এক অংশ দেখেননি নির্লজ্জতা। এগুলো তো জাস্ট ট্রেইলার। হলিউডের মুভি তো একসাথে ক্রিয়েট করব। লজ্জায় মুখ অস্বাভাবিক লাল হয়ে গেছে প্রিয়ার। কান দিয়ে গরম ধোঁয়া উঠছে। গাল দুটো পাকা টমেটোর মতো লাগছে। নাকের ডগায় তাই। আচমকা কামড়ে ধরল আকাশের বাহু। আকাশ চোখ মুখ খিচে নিল, তবে বাধা দিল না। আর না তো কোনো শব্দ করলো। সপের সাতটা ফোঁটা ফোঁটা লাল দাগ দেখতে পাওয়া যায়। প্রিয়া চমকে উঠল। আকাশ ঘাড় কাত করে দেখল, মুখটা অসহায় বানিয়ে নিল। কপট অভিনয় ভুলে বলল, পাবলিক জায়গায় এত কামড়াকামড়ি? পার্সোনাল স্পেস পেলে আর কোথায় কোথায় কতভাবে যে কামড়ে ধরবে তুমি? খোদাই সহায় আমায়। নিজের করা কর্মকাণ্ডে অনুতপ্ত হচ্ছিল প্রিয়া। আকাশের এহেন ঠোঁটকাটা কথায় নিমেষে দয়া মায়া চলে যায়। মুখটা ভেঙালো, মুখ লুকিয়ে। কার জন্য আফসোস হচ্ছে? এক নম্বরের নির্লজ্জ লোকটার জন্য। গিরগিটি একটা। সবার সামনে সেজে থাকে রামগরজ ছানা, হাসতে তাদের মানা। আর এদিকে তার কাছে সুযোগ পেলে লোকটার অনুভূতি তার সামনে প্রকাশের মধ্যে বেলার মধ্যে যে এই 5 মাসে তাদের মধ্যে হওয়া সব ঘটনা দুই দিয়ে 4 মিলিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যে লোকটা এক ফোঁটা লজ্জা নেই। সবার সামনে ভালো মানুষই সো কল্ড মুভির বস হওয়ার নাটক করলো। তলে তলে টেম্পু না হেলিকপ্টার চালায় এই লোক। মুখ লুকিয়ে হাত জড়িয়ে বসে রইল দুজনে। খোলা আকাশের নিচে ভালোবাসার মানুষটাকে জড়িয়ে নিশ্চুপ বসে থাকার একটা আলাদা শান্তি বোধহয়। আপনার ভালো লাগে? আকাশ ভালো লাগে? হ্যাঁ, মোটামুটি। আমার কিন্তু আকাশ খুব পছন্দ, খুবই। আকাশ, বৃষ্টির সাথে শাড়ি, এই তিনটা জিনিসে আমার এত শান্তি মেলে। প্রিয়ার কথায় আকাশের চোখ সামনে ভেসে ওঠে। প্রথম যেদিন প্রিয়াকে দেখেছিল সে, সেদিন বৃষ্টিতে পড়া ছিল প্রিয়া একটা আকাশি কালারের শাড়ি পরা। বুকটা ধক করে উঠল সে কথা মনে পড়তে। মুখে অবশ্য কিছু বলল না, নীরবে শুনল প্রেয়সীর কথা। জানেন, আমি ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে কাটাতে পারি। জানি না, শুনতে অবাক লাগবে, কিন্তু কী যে ভালো লাগে। ওই আকাশ নাকি যাকে জাপটে ধরে আছেন, সেই আকাশকে। প্রিয় মিষ্টি করে হাসে, হাতের বাঁধন আরও দৃঢ় করে দুটোই। দুজন যখন হোটেলে ফিরল তখন প্রায় 15টা বেজে গেছে। বিচে এখন বেশ কয়েক ভিড় হওয়া শুরু হয়েছে। আগে শ্রেয়াকে আকাশ জানিয়ে দিয়েছে প্রিয়া তার সাথে আছে। চিন্তার কোনো কারণ নেই, বিধায় তাদের খোঁজ করা হচ্ছে না। ব্রেকফাস্ট সাইডে আসতে চোখ পড়ল সবার প্রায় একসাথে। আকাশ প্রিয়াকে নিয়ে এগিয়ে গেল সেদিকে। রিয়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়েছে। টেবিলের নিচে রাখা নিজের হাতটা মুঠো হয়ে গেছে। সবাই মিটমিট হাসছে। প্রিয়া লজ্জা পেল খানিকটা। চেয়ার টেনে প্রিয়াকে বসতে দিয়ে পাশের চেয়ারে সরে বসলো আকাশ। গম্ভীর মুখে সবাইকে ধমক দিল, এভাবে হাসার কী আছে? টেবিলে এবার হাসির শব্দ নিশ্চুপ হয়ে গেল। সকলে শব্দ করে হেসে পড়ল। বরাবরের মতো রাতুলের মুখ খুলল সবার আগে। আমেদুদে মিশে গেছে। প্রিয়া লজ্জায় আড়ষ্ট হলো। শূন্য প্লেটে আঙুল বলেছে। আকাশ কপাল কুঁচকাল। হাত বাড়িয়ে পরোটা তুলে দিল প্রিয়ার প্লেটে। উল্টোপাল্টা বকবি না। সবাই হো হো করে হাসলো। টিস্যু ছুঁড়ে মারল রাখা আকাশের দিকে। আমরা কিছু দেখিনি ভেবেছিস? কোলে করে যে আকাশে উড়ে যেতে চাচ্ছিলে, কি ভেবেছিলিস আমরা জানবো না? রাতুল সাথে সাথে ফোনের একটা ভিডিও চালু করে। প্রিয়া ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁকা হয়ে গেল। লজ্জায় গাল দুটো রক্তিম হয়ে গেল। দু হাতে মুখ চেপে ধরে মাথা নাড়ল।
আকাশ স্বাভাবিকভাবে দেখলো সে ভিডিও। আজ সকালে তার আর প্রিয়ার মুহূর্তগুলো সম্পূর্ণ ভিডিও করা হয়েছে। বেশ কয়েকটা ক্যাপচারের ফটো, একদম স্পষ্ট। বন্ধুরা সবটাই দেখেছে, আর শয়তানি করতে তো প্রমাণও রেখেছে। তার বেশ বুঝতে পারলো। নিজের প্লেটে ফ্রুট এগিয়ে দিল, উদাস গলা বলল, ভুল দেখেছিস, এরা অন্য কেউ। রাতুল লাফিয়ে উঠল, কাঁটা চামচ শক্ত করে হাতে ধরলো, যেন আক্রমণ করবে। কপট রাগ দেখালো, চেঁচিয়ে উঠল এক প্রকার, শালা, আইফোন 17 প্রো ম্যাক্স আসার 3 দিন আগে কিনেছি, আমার ফোনের ক্যামেরার সন্দেহ করিস? মানব না আমি। কত দিয়ে কিনেছি জানোস? আকাশ হেসে ফেলল রাতুলের বলার ভঙ্গিতে। শুধু আকাশ নয়, উপস্থিত সকলে অট্টহাসিতে হেসে পড়ল। এই সবের মধ্যে হাসির আভা নেই একটা মানুষের মুখে। রিয়ান রাগে হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলেছে, নিজের সামলানো কষ্ট হয়ে পড়ছে। ঝট করে উঠে দাঁড়ালো, এমন সিরিয়াস ভঙ্গিতে তার উঠে দাঁড়ানো থমকে গেল সবাই। আমি রুমে যাচ্ছি। কারো কিছু বলার সুযোগ না দিল, গটগট পায়ে চলে গেল সেখান থেকে। সবার চোখে মুখে বিস্ময়ে ছোঁয়া খানিকটা। রাতুল অবাক হলো না, চোখ মুখ জ্বালা করছে তার। সামনে বড়সড় ঝামেলার আভাস পাচ্ছে, অসহায় লাগছে তার নিজেকে। তাকালো আকাশ প্রিয়ার দিকে। প্রিয়া নবমতির মতো লজ্জায় রাঙা হয়েছে। আকাশ ঠোঁট টিপে নিঃশব্দে এসে খাবার মুখে তুলছে, মাঝে মাঝে এটা ওটা তুলে দিচ্ছে প্রিয়ার পাতে। কি সুন্দর এটা, সে কি করে নষ্ট হতে দেবে না, একদমই দেবে না। হ্যাঁ রে আকাশ, কাহিনী কখন থেকে শুরু সেটা বল। তুষির কথায় আকাশ মুখ তুলল না, বরং বাকি সবাই অধীর আগ্রহে তাকিয়েছে আকাশের জবাব শোনার। অয়ন ভাইয়ের কাঁধে হাত রাখলো, আমিও জানলাম না। আকাশ হাসলো এবার, সবার মুখ পরক করলো। প্রিয়া মাথা ঝুঁকিয়ে আছে। তেমন কিছু না। কি জানাবো? এটা তেমন কিছু না, আমাদের বলদ মনে, সত্যি বল, সেই কবের থেকে জানি আমি সব, আর এখন আমাকে বলবি না? রাতুলের দিকে তাকালো আকাশ, বলার সুযোগ পেলাম কই? এত ঘটা করে বলার মতো তো কিছুই ঘটেনি। বলতাম, তার মানে কাল রাতে আবার এক দফা হইচই, টেবিলে ঠুকরে দেখা গেল এবার। আকাশ আর চোখে দেখলো প্রিয়ার দিকে, মৃদু হাসলো, মুখে বলল না কিছু, মাথা নাড়ল খানিকটা। আরে বেটা, জানতাম আগুন আর ঘি পাশাপাশি থাকলে কিসের সঠিক সময়। শাট আপ রাহুল, আমাদের দেখে একটু রয়েস হয়ে বল তোরা। যতই হোক আমরা ওদের বড় ভাই বোন, লজ্জা পাচ্ছে তো আমার বোনটা। এমন সময় বোনের মজা করাটা পছন্দ হলো না প্রিয়ার। এটা মজা নেওয়ার সময় কোথায় তাকে একটু লজ্জার হাত থেকে বাঁচাবে তা নয়, আরও নিজেদের সাথেও তাল মেলাচ্ছে। ব্রেকফাস্ট পর্ব শেষ হয়ে ধীরে সুস্থে যার যার রুমে এসছে সবাই। কিছুক্ষণ পরে বাইরে বের হওয়ার প্ল্যান। এখানে অবশ্য অন্য স্টাফরা নিজেদের পরিবার নিয়ে আলাদা আলাদা ঘুরবে। আকাশরা অবশ্য একসাথে বের হবে সবাই। তাদের অফিস স্টাফে অনেকে ঘুরে চলে গেছে। আজকে সারাটা দিন কক্সবাজারে এখানে কাটিয়ে কাল আবার তারা বান্দরবনে যাবে। দ্রুত এদিকটা ঘুরে দেখবে তাই। বরাবরের মতো সব থেকে উচ্ছ্বসিত প্রিয়া। সে এই মুহূর্তে তৈরি হয়ে এখনও টোটো করে ঘুরে বেড়াচ্ছে বোনের পিছন পিছন। সে আর রয়েস হয়ে তৈরি হচ্ছে। তারা বের হবে একটু পর। এত তাড়াহুড়ো করার মানে হয় না। প্রিয়াকে অবশ্য সেই কথা বোঝানোর 7 দিনেই কারো। প্রিয়া ব্যস্ত হতে আকাশকে মেসেজ করে যাচ্ছে দ্রুত বের হতে, যদিও রিপ্লাই আসছে না। সে মহাবিরক্ত। একবার আকাশের ঘরের দিকে পা বাড়ালে সকালের ঘটনাগুলো চোখের ভাসতে লজ্জায় সিটিয়ে সে রুমের দিকে যাওয়ার কথা ভাবেনি। সে ড্রেসিং টেবিলে মেকআপের টাচ আপ দিচ্ছে। প্রিয় বিরক্ত মুখে তাকিয়ে বলল, আপু তুই এত লেট করবি? আগে বুঝলে সকালে উঠে তোকে রেডি হতে বলতাম। আমি লেট করিনি, তুই বেশি ফাস্ট। মোটেও না, দ্রুত কর। সে বোনের পাগলামিকে পাত্তা দিল না। প্রিয়া হাত বাড়িয়ে নিজের সানগ্লাস আর হ্যান্ডব্যাগ নিয়ে বেরিয়ে গেল। করিডোর জুড়ে পায়চারি করছে সে। আজ একটা লং আনারকলি পরেছে, হোয়াইট কালার, গলায় ওড়নাটা ঝোলালো, চুলগুলো আপাতত উঁচু করে ক্লেজার দিয়ে বাঁধা। বেরিয়ে পরে খুলে দেবে আর কি। পায়চারির মধ্যে দরজা খোলার শব্দে পাগুলো। রিয়ান বেরিয়েছে। তাকে দেখতে হাসি ফুটলো প্রিয়ার মুখে। যাক, অন্তত একজন তো বেরোলো। দ্রুত এগিয়ে আসলো তার দিকে। রিয়ান মৃদু হাসলো। সামনে আসা নারীটিকে এ দুনিয়ার নারী বলে মনে হলো না। সাদা পোশাকে অন্যরকম সুন্দর লাগছে। পাতলা ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক, চোখে কাজল, ছোট্ট একটা টিপ, চুলগুলো উঁচু করে বাঁধা, চোখ সরানো দেয়। ভাই, আপনি
অ্যাটলিস্ট বেরোলেনি। সবাই এত লেট, কি বলবো? রিয়ান হাসলো। এসো। প্রিয়া সমান তালে রিয়ানের সাথে এগিয়ে যাচ্ছে। গিয়ে দাঁড়ালো ফাঁকা করিডোরে। রিয়ান বারবার আজ চোখে দেখছে তার পাশে থাকা পরীর মতো মেয়েটাকে। ভাইয়া, আজ রাতে পার্টি হবে? হুম। রাকিব বলল তো। হোটেলে? হ্যাঁ। নিচে ওই সুইমিং পুল দেখছিল ওখানে। প্রিয়ার চোখ দুটো জল জল করে উঠল। সুন্দর জায়গা, খোলা আকাশের নিচে রাতে সাজালে খুব সুন্দর লাগবে। প্রিয়া, জি ভাইয়া। তোমার সাথে এমন কখনো হয়েছে? মনে করো তুমি একটা জিনিস পছন্দ করো, জিনিসটা একটা সময় তুমি পেলে, পরে দেখলে জিনিসটা আরও আগের থেকে অন্য কারো ছিল, কি করবে তখন? প্রিয়ার বোকার মতো তাকালো রিয়ানের দিকে। খানিকটা সময় ভাবলো কিছু একটা আনমনে ভাবুক গলে বলল, ফেরত দিয়ে দিব। কেন? এ বাবা, জিনিসটা তো তার। আমার আগে তার অধিকার। সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আমার কাছে তার জিনিস তাকে দিতে হবে। রিয়ান বাঁকা হাসলো। মন খারাপ হবে না। প্রিয়া দুদিকে সমানতালে মাথা নাড়ল। আমি কি বাচ্চা? মন খারাপ হয়তো হবে সামান্য, কিন্তু সেটা জোর করে রেখে অন্যকে কষ্ট দেওয়ার মানে? রিয়ান সামনের দিকে তাকিয়ে রইল। মুখ জুড়ে হাসি বিরাগ করছে। বাস্তবে তেমন কিন্তু কঠিন, জানো তো। তা তো হবেই। তাও দিয়ে দিবে? অবশ্যই। তুমি খুব সুন্দর প্রিয়া। হঠাৎ রিয়ানের কথায় থমকে গেল প্রিয়া। চট করে তাকালো। রিয়ান তার দিকে তাকিয়েছে। নজরটা কেমন অন্যরকম। কেমন একটা অস্বস্তি ছেয়ে গেল পুরো শরীর। ঘাড় ঘুরে দেখলো পিছনে। সত্যি এখনো কেউ বের হয়নি। সত্যি বলছে, তুমি খুব সুন্দর। প্রিয়া হাসার চেষ্টা করলো। নরম করে বলে, থ্যাংক ইউ ভাইয়া। রিয়ান খানিকটা ঘেঁষে দাঁড়ালো। প্রিয়া সরাতে পারল না খুব একটা। পাশেই রেলিংয়ে আটকে পড়লো। আড়ষ্ট হয়ে সামনে তাকিয়ে। তোমাকে প্রথম দেখেছিলাম কবে জানো? প্রিয়া মুখে বলল না কিছু, দুদিকে মাথা নাড়ল। আমরা যেদিন চট্টগ্রামে আসি, পরের দিন আর কি। সবাই জিপ নিয়ে বেরিয়েছিলাম, রাস্তায় তুমি ফিরছিলে, সাথে তোমার কোনো ফ্রেন্ড হয়তো। সেদিনে চোখ আটকে গেছিল। প্রিয়া অস্বস্তির যে এবার আরও বাড়ল যায় কেন যেন। সে নিজেও বুঝলো না। রিয়ান কথাগুলো স্বাভাবিকভাবে বলছিল, তবে কথার টোনে কিছু একটা ছিল। নারী সিক্স সেন্স সেটা ধরতে পেরেছে। সরে যেতে চাইলেও পাচ্ছে না। বেয়াদবি দেখাবে কি করে? হঠাৎ দরজার শব্দ পাওয়া গেল আবার। প্রিয়া ফট করে ঘুরে দেখলো রাতুল বেরিয়েছে। রাতুলকে দেখে কেমন একটা হাঁপ ছাড়ল সে। কথা বলার ভঙ্গিতে দ্রুত এগিয়ে গেল। রাতুল দু চোখের মাঝে ভাঁজ পড়ল বেশ খানিকটা। দৃষ্টি রিয়ানের দিকে। রিয়ান রেলিংয়ে হাত দিয়ে তার দিকে তাকিয়েছে। প্রিয়া কাছে আসতে একগাল হাসলো রাতুল। তোমার সিনিয়র বয়ফ্রেন্ড বের হয়নি নিশ্চয়? প্রিয়া লজ্জা পেল বয়ফ্রেন্ড শব্দটা শুনে। রাতুল বুঝে শব্দ করে হাসলো। রিয়ানের দিকে তপ্ত দৃষ্টি প্রয়োগ করলো। প্রিয়ার হাত ধরে এগিয়ে গেল অন্যদিকে। দু কদম এগিয়ে গিয়ে জোরে জোরে কড়া নাড়ল আকাশের দরজায়। সময় নিয়ে খুলে গেল দরজা। আকাশ একদম তৈরি হয়ে বেরিয়েছে। নতুন চকচকে সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো সুন্দর করে সেট করা পিছনে, হাতে দামি রোলেক্স ঘড়ি, কড়া পারফিউমের স্মেল। কোনোটায় চোখ এড়াল না প্রিয়ার। রাতুল এবার এগিয়ে গেল রিয়ানের দিকে। রিয়ান ওদের দিকে স্থির নজরে দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। রাতুলকে কাছে যেতেও দেখে ওর নজর সরল না। তোকে বলেছিলাম না প্রিয়ার থেকে দূরে দেখবি? রিয়ানের মধ্যে কোনো ভাবাভাগ হলো না। চোখ থেকে সিগারেট বের করলো, ঠোঁটে ধরলো। তুই তো হাত ধরলি ওর। তোকে তো নিষেধ করার কিছু দেখলাম না আমি। আমি ওকে বোনের নজরে দেখি। বোনও আমার। তুইও তাই দেখ। রিয়ান শব্দ করে হাসলো। তোকে বলেছিলাম সেদিন আমি। সম্ভব নয়, ওকে আমার চাই। রাতুর তেড়ে গেল খানিকটা। পাগলামি করে সম্পর্কগুলো নষ্ট করতে নিষেধ করেছিলাম। আমি জানি কথাটা এ পর্যন্ত যেন থাকে। ওয়ার্নিং করছি। রিয়ান এবার ভাবলেশীনভাবে চোখ দুটো দৃঢ় হলো। তাকালো আকাশ আর প্রিয়ের দিকে। আকাশ দরজার সামনে দাঁড়ানো দুজনে, বাকিদের বের হওয়ার অপেক্ষায়। আকাশ নজর ফোনে, আর প্রিয়া অনর্গল বক বক করছে। রাতুল রিয়ানের দৃষ্টি অনুসরণ করে তাকালো। সরি রাতুল, মেয়েটাকে আমার চাই। ও কোনো পণ্য নয় যে টানাটানি করবি। আকাশ জালে চোখ উবড়ে ফেলবে। তুই ওর বেস্ট ফ্রেন্ড, সেটা মানবে না। কে বললো টানাটানি করবো? যা হওয়ার একাই হবে। আর রইল বাকি আকাশের কথা। হাসলো রিয়ান। গা জ্বলানো হাসি লাগলো সেটা রাতুল কাছে। ও কিছু করতে পারবে না? ওর একার মাথায় সব বুদ্ধি নাকি? রিয়ান, আকাশ যখন জানবে তুই এমন করছিস, ওর ভালোবাসার দিকে হাত বাড়াচ্ছিস, আমাদের এতদিনের সব ফ্রেন্ডশিপ মুহূর্তে নষ্ট। হোক ফ্রেন্ডশিপ, সারা জীবনে আমি থাকবো থাকবে। আজ বাদে কাল সবার বিয়ে হবে। কতটুকু সময় দিবি
ভালোবাসা হারালে সেটাকে পাওয়া যায় না। আমি প্রিয়াকে। রাতুল কলার চেপে ধরল রিয়ানের লাগাম টান মুখে। তুই এমন করবি না, কল্পনায় ছিল না। স্টে অ্যাওয়ে ফ্রম দেম, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। রাতুল গটগট করে হেঁটে চলে গেল আকাশদের কাছে। প্রিয়া তখনও বকবক করেই যাচ্ছে। বাইরে গিয়ে কী করবে, কি কিনবে। রাতুলের কেমন যেন অশান্তি লাগছে মনের মধ্যে। কানে বাজছে রিয়ানের কথাগুলো। ঝামেলা তো একটা ছেলেটা করবে, বড়সড় কিছু। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে সূর্য ঘটা করে ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সবাই যেন সূর্যাস্ত দেখার অপেক্ষায় ছিল। একটু পর হোটেলে ফেরা হবে। রাতে ছোটোখাটো পার্টির আয়োজন করছে রাকিব আর রেদওয়ানরা। সারাদিন ঘোরাঘুরির পর সবাই যখন হোটেলে ফিরল তখন ঘড়ির কাঁটা সময় সন্ধে 6:30। আজ সারা রাত পার্টি চলবে, লেট নাইট পার্টি যাকে বলে আর কি। প্রায় সবাই যার যার রুমে এসে ছোটোখাটো ন্যাপ নিয়ে নিচ্ছে। রাকিব বারবার বলে দিছে রাতে পার্টির সময় ক্লান্তিতে চলবে না। সে সেই মোতাবেক রুমে এসে ঘুমাচ্ছে। বাকিরা নিজেদের রুমে বোধহয় তাই করছে। তবে অবশ্য সেসবের ব্যতিক্রম প্রিয়া। সারাদিন এত ঘোরাঘুরি দৌড়ঝাঁপ কোনো কিছুর মধ্যে তার ক্লান্তি তৈরি হয়নি। সন্ধ্যার পার্টি নিয়ে তার উচ্ছ্বাস তুঙ্গে। কী জামা পরবে, কী সাজগোজ করবে সেটা নিয়ে পরিকল্পনার শেষ নেই। সে বলেছে শাড়ি পরবে, রাকা আর তুষিও তাই। তাহলে হয়তো বাকি মেয়েরাও তাই পরবে। লাগেজ টেনে হিস্ট্রি বের করলো। নিয়ে আসা সমস্ত শাড়ি এক একে মেলে ধরলো। আলো ঝলমল চারিপাশ। হোটেলের ফ্রন্ট সাইডে সুইমিং পুল এরিয়ার অ্যারেঞ্জ করেছে পার্টির। ফেভারিট লাইটিংয়ে রং বেরঙের আলোতে চোখ ধাঁধিয়ে উঠছে। আপাতত মৃদু গানের আওয়াজ বাজানো হচ্ছে। মানুষজন এখন সবাই এসে পৌঁছায়নি। রাকিব রেদওয়ান ব্যস্ত হতে দেখছে। মেয়েরা সবাই বোধহয় সাজগোজে ব্যস্ত। প্রিয়া বেছে বেছে ডার্ক রেড কালারের একটা শাড়ি চুজ করছে। সে অবশ্য পরবে নুট পিঙ্ক। দুজনে সাজগোজ প্রায় শেষের দিকে। বের হবে একটু পরে। ভাইয়ের মেসেজ পেয়ে অয়ন এসেছে আকাশের রুমে। আকাশ তৈরি হয়ে এসেছে। তার গায়ে অফ হোয়াইট শার্ট। আজ সব কাপড় নাকি ম্যাচ করে জামাকাপড় পরবে। আকাশ ব্ল্যাক কালারের শার্ট গায়ে জড়িয়েছে। হাতে ঘড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল স্ট্রাট করে নিচ্ছে। মা কল করেছিল নিশ্চয়। ভাইয়ের কথায় আকাশ মাথা নাড়ে। তুমি ধরনি কেন? অয়ন আয়েশ করে বসে বিছানার উপর দুহাত পিছনে দিয়ে বিছানায় ভর করে শাওয়ার নিচ্ছিলাম। পরে কল করতে বিজি পেলাম। ভাবলাম তোর সাথে কথা বলছি। আকাশ বিছানা থেকে ফোন তুলে কল করলো মাকে। প্রায় সাথে সাথে রিসিভ করলো। আমের চৌধুরী ছেলের ফোনের আশাতে বসেছিলেন হয়তো। মা নাও তোমার বড় ছেলে। অয়ন ফোন হাতে নিল। কান থেকে একটু দূরে ধরল। কারণ এখন কী হবে তার ভালো জানা আছে। হলেও তাই। আমির চৌধুরী চেঁচামেচি করে উঠতে এক কথায়, তোদের কি মায়ের কথা মনে পড়ে না? হ্যাঁ রে বড় আব্বা। আকাশ হাসলো ভাইয়ের দিকে। পরে মা, পড়বে না কেন? আমার কল ধরতে সমস্যা কি তাহলে তোদের দুভাই? মা বাথরুমে ছিলাম। মিথ্যে বলবি না। তোরা সব কয়টা মিথ্যেবাদী। আমাকে মিথ্যে বলার উপর থাকিস সারাক্ষণ। আবার কি মিথ্যে বললাম? সামনের সপ্তাহে বাড়ি আসবি ব্যাস মা। আমি কিছু শুনতে চাচ্ছি না। দুজন ভদ্র ছেলের মতো বাড়ি আসবে। অয়ন দীর্ঘশ্বাস ফেলে এবার সত্যি সত্যি বাড়ি যাওয়া দরকার। নাহলে মাটা সুখে দুঃখে ঘর ছাড়া হবে। আসবো। মায়ের কথায় দুভাই বের হলো। নিচে আসতে চোখে পড়লো সবাইকে। প্রায় সবাই চলে এসছে। অয়ন মৃদু হেসে এগিয়ে গেল শিয়ার দিকে। হাতে অরেঞ্জ জুস নিয়ে পুল সাইডে একা দাঁড়িয়েছে শিয়া। রাকা তুষি এখনও তৈরি হয়ে এসে পৌঁছায়নি। আকাশ ছটপটে নজর খুঁজল কাঙ্ক্ষিত মানুষটিকে। চোখে পড়ল না আশেপাশে কোথাও। আজকে নিশ্চয় সাজগোজে দেরি করছে। একে একে বন্ধু সবকটা এসে হাজির। বাকি সবাই এসেছে প্রায়। রাতুল ড্রিঙ্কস হাতে এসে দাঁড়ালো আকাশের সামনে। গলা নামে ফিসফিস করে বলল, তোর বারবি গার্ল কোথায়? আকাশ জবাব দিল না। নির্বিকার তাকিয়ে রইল। শোন আকাশ, বলি কি, বিয়েটা করিনি তুই আর অয়ন ভাই। তোদের দুই ভাইয়ের যা কন্ট্রোলের বহর, তোরা মেয়ে দুটোর। আকাশ তপ্ত চোখ রাঙানিতে আঙ্গুলে ঠোঁট বাঁকিয়ে চুপ করার ভঙ্গিতে করে হাসলো। 32 দাঁত বের করে পাশ ফিরতে অদূরে ড্রয়িংয়ের টেবিলে চোখ পড়ল রিয়ানের উপর। ড্রিঙ্ক হাতে দাঁড়িয়ে থেকে কারো অপেক্ষা করছে হয়তোবা। আজকাল ওকে সুবিধার লাগে না। বন্ধুদের সাথে যথেষ্ট দূরত্ব রেখে চলে। ওকে আজকাল রাতুলের বলা বাহুল্য ভয় হয়। অনেক কিছুর ভয়। তাদের এত বছরের বন্ধুত্ব ভেঙে গুঁড়িয়ে যাওয়ার ভয়। আকাশ প্রিয়ার সম্পর্ক ভাঙার ভয়। প্রিয়ার কোনো ক্ষতি হওয়ার ভয়। অযাচিত ভুল বোঝাবুঝি।
রাতুল এবার হাসি মুখ থেকে মুহূর্তে হারিয়ে গেল। রিয়ানটা আগুন নিয়ে খেলতে যাচ্ছে আকাশের উপর। বরাবরে ওর একটা অদৃশ্য রাগ বা হিংসা, যেটাই বলা হয় ছিল হয়তো, কিন্তু তাই বলে এই বয়সে একটা একটা বাচ্চা মেয়ে নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হবে, এটা ভাবতে ভয় হয় রাতুলের। হঠাৎ নিজের কাছে জোরে সোরে একটা হাতের ছোঁয়ায় ধ্যান ভাঙে তার। প্রায় পড়ে যাওয়া আকাশকে জাপটে ধরে। আকাশের হাতে দামি মোবাইল ততক্ষণে মেঝেতে শব্দ করে পড়ছে। রাতুল আকাশকে সামনে নিল। আরে ওকে আকাশ? আকাশ কোনো উত্তর দিল না, বরং অনিমেষে তাকিয়ে রইল সামনের দিকে। আকাশের সেই দিয়ে বিস্ময়কর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে 1 সেকেন্ড সময় লাগলো। সবটা বুঝতেই হেসে ফেলল রাতুল। খেয়াল করলে বিষয়টা শুধু তার নয়, এখানে আশেপাশে উপস্থিত অনেকের নজর পড়লে। কিছুক্ষণ আগে আসা রাকা, তুষি সহ রাকিব, রেদওয়ান, অয়নশিয়া সবাই হো হো করে হাসছে। রাকিব, রেদওয়ান ছুটে এলো আকাশ আর রাতুলের দিকে। 3 বন্ধু লাফিয়ে উঠলে এক প্রকার হৈ হৈ করে উঠল। রাকিব চাপটে ধরল আকাশের ঘাড়। গ্যাসোস দোষ, একেবারে গ্যাসোস। এই অবস্থা তোর? রাতুল উৎফুল্ল হয়ে বলল, বলেছিলাম না তোদের আমি প্রিয়াকে সামনে পেলে আমাদের আকাশকে এ দুনিয়া থাকে না। দেখলি তো এবার? আকাশের সেদিকে কোনো কান গেল না, খেয়াল দিল না। সে তো স্বর্গের অপ্সরা দেখতে ব্যস্ত। প্রিয়া আসছে, গায়ে জর্জেটের একটা ডার্ক রেড শাড়ি, দীঘল চুলগুলো খোলা, কোমর ছড়িয়ে নেমে গেছে আরও বেশ খানিকটা। খুব একটা সাজগোজে বালাই নেই। হাত ভর্তি চুড়ি, বড়সড় একটা কানের দুল, ঠোঁট রাঙিয়েছে শাড়ির সাথে ম্যাচ করে ডার্ক রেড লিপস্টিক, আঁচল ছেড়ে দেওয়া। তারপর আকাশের অদৃশ্য এক দৃষ্টি খুব মাপজোক করে নিল তার নাড়িদের সব অংশ। কুচি করে ধরে দ্রুত পায়ে এগিয়ে আসছে তার দিকে। খোলা আকাশের নিচে দমকা বাতাস এলোমেলো করে হয়ে যাওয়া চুলগুলো অনাহত কানে গুঁজতে লাগলো। আকাশের মনে পড়ল সেই প্রথম দিন শাড়ি পরা রমণীকে, যেদিন অবশ্য এক ছটাকে সাজের ছোঁয়া ছিল না, তারপরও আটকে গেছিল সেই নারীতে। আর আজ ডার্ক রেড রংটা ফর্সা ধেয়ে উজ্জ্বল হয়ে ফুটে উঠছে। প্রিয়া কাছে আসতে খেয়াল হলো অনেকগুলো চোখ তার দিকে। রাতুল হাসতে হাসতে এগিয়ে গেল সেদিকে, মাথা নিচু করে হাত বাড়িয়ে দিল প্রিয়ার দিকে। বেহেনজি, আপনাকে স্বাগত আমাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ছোট মালিক আকাশ এহনাদ চৌধুরীর মনের মধ্যে। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ছে। প্রিয়া আর চোখে দেখলো আকাশকে। মন্ত্রমুগ্ধের মতো আকাশ তার দিকে তাকিয়েছে। সবার হাসির কারণ বুঝতে তার খুব একটা সময় লাগলো না। লজ্জায় আড়ষ্ট হলো। আলতো হাত বাড়িয়ে ধরল রাতুলের হাত। রাতুল টেনে নিয়ে এসে দাঁড় করলো আকাশের পানে। বাঁকা গলায় বলল, নে তোর বেবি গার্ল। আজ অবশ্য বেবি লাগছে না কিন্তু। প্রিয়া লজ্জায় মিনিময় হয়ে যাচ্ছে। আকাশ মোটেও দৃষ্টি সরাচ্ছে না। প্রিয়া মাথা নিচু করে মিনমিন করে বলল, এভাবে তাকিয়ে থাকবে না, ইউ লুক বিউটিফুল। প্রিয়া রক্তিম হয়ে যাওয়া মুখটা নামিয়ে নিল। আকাশের দৃষ্টি, কণ্ঠ কোনোটাই যেন সহ্যের সীমার মধ্যে নয়। ইয়োর লিপস লুক লাইক রেড চেরি। পিয়ার ঠোঁটে ঠোঁট চেপে ধরল লজ্জায়। শীতল অনুভূতি বয়ে গেল শরীরে। আশেপাশে খেয়াল করলো সবাই প্রায় তাকিয়েছে তাদের দিকে, মিটিমিটি হাসছে। প্রিয়া গলার আওয়াজ নামিয়ে ফিসফিস বলল, চুপ থাকুন এখন অন্তত। এসব কথা আমি সহ্য করতে পারি না, খারাপ লাগে। শ্বাস নিতে কষ্ট হয় আমারও। প্রিয়া চমকে তাকালো পাশের নেশাক্ত কণ্ঠের মানুষটার দিকে। বুঝতে পারল না আকাশের কথা। ভুর জোড়ার মাঝে সরু ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, আকাশ মুখ নামিয়ে আনলো খানিকটা। প্রিয়ার কানের কাছে মুখ নিল। নিচু গলা বলে, শাড়ি পরছো কেন? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। ট্রাস্ট মি, আই ওয়ানা টেস্ট ইউর। প্রিয়ার শরীর ঝনঝনিয়ে উঠল। কেঁপে ওঠা শরীর ধাতস্থ করে শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে রইল। এসব কথাবার্তা বলার টাইম টেবিল নেই লোকটার। যেখানে সেখানে শুরু করে বাজে বকা। অয়ন আর শিয়া দুজনে এক বুক প্রশান্তি নিয়ে তাকিয়েছে আকাশ প্রিয়ার দিকে। কি দারুণ মানাচ্ছে দুজনকে। অয়ন খানিকটা ঘেঁষে আসলো শিয়ার দিকে। আমার ভাইটা জীবনের প্রেমে পড়বে একসেপ্ট করিনি জানো। সে হাসলো, অয়নের দিকে এক নজর তাকালো। আমি নিজেও করিনি। আকাশ প্রেমে পড়লো তো পড়লো আমার ওইটুকু বোনের, সেটাই ভাবছি। আমাদের দু বোন, তোমরা দু বোন আমাদের দু ভাইকে জাদু করলে কিনা ভাবার বিষয়। সে আলতো চর বসালো অহনের বাড়িতে। অহন হেসে ফেলল, হাত বাড়িয়ে তুলে নিল শিয়ার হাত। আলতো চুমু খেলো হাতের পিঠে। জাদু করলে লাভটা আমাদেরই হয়েছে দিন শেষে। দিন শেষে জিতেছি আমরা।
দুটো পরী আমাদের দু ভাইয়ের বউ হবে। সে হেসে ফেলল। অয়নের এক হাত জড়িয়ে নিল শিয়াকে। সামনের সপ্তাহে বাড়ি যাচ্ছি, আমাদের কথাটা জানিয়ে আসবো, মা খুব খুশি হবে। আকাশের কথা আকাশ যা করার করবে। শিয়ার বুকটার ভিতরটা ধুপ করে শুনল। বিয়ে শব্দটা তার ভয়ের কারণ। বিয়েটা নিয়ে ঝামেলা হবে সেটা জানে, বুঝতে পারছে। কাল রাতেও অগণিতবার নিলয়ের কল এসেছে, ধরেনি। এক পর্যায়ে নিলয়ের মা সহ কল করা শুরু করছে। বিয়ের আগে এত দূর অফিসের স্টাফের সাথে যাওয়া মেয়ে মানুষের উচিত নয়। তাদের বাড়ি হবু বউ একাকী কেন গেল? হাজার হাতি শোনালো। বাবাকে অয়নকে নিয়ে মানাতে পারবে কি না সে তীব্র সন্দেহ। অয়নের সম্পর্কে একটা তীব্র বিরূপ ধারণা মনে গেঁথেছে বছরের পর বছর। অজগর আঙ্কেল এর কারণে সেটা আরও শক্তপোক্ত হয়েছে। এতগুলো বছর নিলয়ের সাথে বিয়ের কথা চলছে, এত সহজে যে সবটা ভুলে বাবা অয়নকে মানবে। যতবার অয়নের বিয়ের কথা তোলে ততবার অস্থির লাগে, নিজের অসহায় লাগে, কুল কিনারা খুঁজে পায় না। তার উপর আবার ওই একই পরিবারে তার ছেলের সাথে বিয়েটাও, অয়নের ছোট ভাইয়ের সাথে। বোনের দিকে তাকায় সে, খানিকটা দূরে ফুলের পাশে আকাশের পাশে বসে লজ্জায় রাঙা হওয়া। আকাশ কি সুন্দর খেয়াল না রাখছে, মনটা ভালো হয়ে যায় সে দেশে। শিয়া, অয়ন, আমি জানি কি ভাবছো, ভাবতে নিষেধ করছি তো, আমি আছি তো, আমার পরিবারকে জানিয়েছি, তোমার পরিবার কেউ, আমি আর আমার পরিবার সামনে নেব। সে চোখ টলমল করে ধরে, চেপে ধরে অয়নের হাত। আমি তোমাকে আর হারাতে পারবো না অয়ন। অয়ন মাথায় হাত বুলিয়ে রাখে শিয়ার, মৃদু হাসে। কে বলছে হারাবে? এক ভুল আমি বারবার করব, বুকের ভিতর জাপটে রাখবো, এত সহজে হারিয়ে যাবে কোথায়? শিয়া ভরসা পায় অয়নের একদম কথায়, কিন্তু অশান্ত মন শান্ত হয় না, একদম হয় না। আকাশ আর প্রিয়া, আকাশ চেনে না তুমি, আমি যে ভুল করেছিলাম তোমার মনে হয় আকাশ সেটা কখনো করবে? প্রিয়া অনেক ছোট অয়ন, ও যদি বাবা মায়ের কথায়, আমার প্রিয়ার উপর বিশ্বাস আছে, ও একদম বাচ্চা নয়, যথেষ্ট বোঝার বয়স আছে। ভালোবাসা কি ও বোঝে? মানছি আবেগের বয়সে বেশি, তারপরও আকাশ ওকে এত সহজে ছাড়বে না, ঠিক আগলে রাখবে। বাবা খুব জেদি অয়ন, আমাদের দু বোনকে খুব ভালোবাসে, না চাইতে সব হাজির করে দেয়, কিন্তু একবার কিছুতে নিষেধ করলে সেটা কখনোই রাজি করানো যায় না। আমাদের আকাশ প্রিয়ের সম্পর্কগুলো নিয়ে খুব ভয় হয় আমার। তোমার ওই সময়কার বোকামি ভুল বোঝাবুঝির জন্য আমাদের ভাই বোন দুটো না কষ্ট পায়। অয়ন শিয়াকে আগলে রাখে, শান্ত করতে চায়, তবে বুকের ভিতর খচখচানি কি তার না খুব করছে। অন্য ছেলের সাথে শিয়ার বিয়ে ঠিক হয়েছে শুনলে দুর্বল লাগে, অসহায় লাগে, খুব করে অসহায় লাগে, বুকটা দুমড়ে মুছে যায়। 6 বছর আগে ভুল বোঝাবুঝি বিষয়টা নেহাত মামুলি নেই, বিশ্রী একটা বিষয়। কেনই বাবাই তারপর তার মেয়েকে সেই ছেলের হাতে ফেরত দিতে চাইবে? তা সে ছেলে যতই নির্দোষ হোক, একবার কারো থেকে মন উঠে গেলে সবটা ঠিক করা কি এতই সোজা? তারা দু ভাই স্বভাবে দুরকম। সে হই হুল্লোড় আবেগপ্রিয় মিশুকে হলো, আকাশ সম্পূর্ণ ভিন্ন। রাতুল, রিদওয়ান, রিয়ান বা এই কয়জন ছাড়া ওর তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই। ওর এসব পছন্দ না। শিয়া তাকে ভুল বোঝার পর চলে যাওয়ার পর সে যেমন পাগলের মতো শিয়াকে খুঁজছে, কারণ জানতে চেয়েছে। খোদা না করে আকাশ আর পিয়ের সম্পর্ক অমন দিন আসলে ভাইটা তার কী করবে? সব ছেড়ে সুরে পিয়াকে ফেরাবে, নাকি ইগনোর করে রেখে ধ্বংস কবুল করে নিয়ে নিজেও দূরে চলে যাবে? পিয়া সত্যি বাচ্চা, আবেগের বয়স ওর। 18 বছরের একটা মেয়ের মনকে বাবা মা খুব সহজেই ডাইভার্ট করতে পারে। তখন কি তাদের সকলের সম্পর্কের মধ্যে আবার একটা ঝড় আসবে? অয়ন দীর্ঘশ্বাস ফেলে। নিজের পরিবারকে আগে জানাতে হবে, যদি তার পরিবার খুব সহজে মানবে, যদি না তার বাবা অন্য কিছু বলার থাকে। সুইমিং পুলে টলটলে পানির আলোয় প্রতিফলিত ঝলমল করছে একেবারে, উচ্চস্বরে গান বাজনা চলছে। একপাশে নাচ গানে ব্যস্ত লম্বা একটা টেবিলে গোল হয়ে পরপর বসা আকাশটা। আড্ডা চলছে মূলত। পাশে বসা প্রিয়া একের পর এক কিছু না কিছু অনবরত খেয়ে চলছে। আকাশ একটু পরপর এটা সেটা এনে ফুড জোন থেকে এখনও মনোযোগ দিয়ে পাস্তা খাওয়ায় ব্যস্ত। সামনে আরও একগাদা খাবার সাজানো, বাকিরা গল্প গুজবে ব্যস্ত। আকাশ পূর্ণ খেয়াল অবশ্য প্রিয়ার দিকে, একটু পরপর টিস্যু দিয়ে বাচ্চাদের মতো মুখ মুছে দিচ্ছে, পানি এগিয়ে দিচ্ছে। প্রিয়া মনে মনে খুব হাসছে, লোকটা সবার সাথে গল্প করছে,
দেখে মনে হবে প্রিয়া যে পাশে আছে এটা সে খেয়াল করছে না। আদতে তা মোটেও নয়। তার দিকে না তাকিয়ে কিভাবে বুঝবে যাবে তার কি লাগবে। এই যেমন রাত হয়েছে, কারো ডিনারের চিন্তা নেই, হুটহাট টুকটাক খাবার খাচ্ছে, কিন্তু অমন প্রসাদ ছিল না মোটো। এত খাবার 100 বার করে হেঁটে হেঁটে খাওয়া যায় নাকি? এক প্রকার উসখুস করছে। এখনও সবাই মিলে আড্ডা দিতে বসলে এক ফাঁকে আকাশ উঠে গিয়ে এত এত খাবার এনে সামনে দিল। সব দিকে খেয়াল মানুষটা, মৃদু হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। খাওয়ায় মন দিল অপার। আকাশ বারবার আর চোখে দেখছে প্রিয়াকে, কি মন দিয়ে না তখন থেকে খাচ্ছে। নিঃশব্দে হাসলো। কেউ দেখলে পেল না অবশ্য। এই মেয়ের শরীর দেখলে বোঝার উপায় নেই এত খাবার প্রিয়। এই আকাশ, তোর বেবি গার্লের মুখটা মুছিয়ে দে। আহারে বাচ্চা মেয়ে। রাতুলের কথায় টিস্যু ছুঁড়ে মারল আকাশ। প্রিয়ার প্রতি অত যত্নে রীতিমতো অবাক হয়ে গেল। অফিসের বাকি লোকজনদের মধ্যে ঘোর আলোচনা চলছে, আর সামনাসামনি উত্ত্যক্ত করার জন্য বেয়াদব বন্ধুগুলো তো আছে। বেবি গার্ল ডাকটা শুনে প্রিয়া একদম লজ্জায় লাল রক্তিম হয়ে গেল। ফর্সা ফুলো ফুলো গাল দুটো টমেটোর মতো হয়ে ওঠে। মাথা তুলতেই পারছে না। ছেলেগুলো বোধহয় সেটা ভালো করে টের পেয়েছে। বারবার আকাশে বেবি গার্ল বলতে বলতে মুখে ফেনা তুলছে। রাকা ওর পাশে প্রিয়া বসা, এক হাত টেনে নিল নিজের দিকে, গালে গালে হাত দেখালো। রাতুলের দিকে তপ্ত নজর দিয়ে বলল, বেবি গার্লে তো আমাদের থেকে কত ছোট, আন্দাজ আছে? সমস্যা কি? মুখ মুছে দিলে দরকার হলে কোলে নিয়ে ঘুরবে। অ্যাওয়ার্ড প্রিন্সেস ডিজার্ভ দ্যাট প্রিন্সেস ট্রিটমেন্ট। প্রিয়া লজ্জায় পারছে না টেবিলের নিচে লুকাতে। আকাশ যে লজ্জারুণ মুখটা দেখে হাসলো। হঠাৎ করে ফিরল রাকিবদের দিকে। কাপেল কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, রিয়ান কই? রাকিব রেদওয়ান মাথা নাড়ল দুদিকে, জানে না তারা। রাতুল অবশ্য বলল না কিছু। অস্থির দৃষ্টি বলল এদিক ওদিক, খুঁজল রিয়ানকে, দেখতে পেল না আশেপাশে। ওকে অবশ্য বেশ অনেকক্ষণ হলো দেখতে পাচ্ছে না। রাকিব কফিতে চুমুক দিল, উদাস গলা বলল, একবার বলেছিল কাকে পিক করতে যাবে, সেখানেই গেছে। সবার কপাল কোঁচকালো। এখানে তাদের কোনো গেস্ট আসা বাদ নেই। আর রিয়ানের পরিবার আসার কথা নয়, ক্লায়েন্ট নয় বোধহয়। গায়ে সারপ্রাইজ, একটা মেলি কণ্ঠে আওয়াজে পিছনে ফিরল সবাই। মেয়েটা ছুটে এলো তাদের দিকে। এসেই ঘটল অঘোষণ। কেউ কিছু বুঝে ওঠার আগে আকাশকে পিছন থেকে জড়িয়ে দিল। উপস্থিত সকলে চোয়াল ঝুলে পড়লে এক প্রকার, তবে বাকিরা কয়েকজন হতবাক হলো প্রায়। হতাশার দীর্ঘশ্বাস। পেয়ে চমকে আছে। মেয়েটা বসা আকাশরত আকাশকে জড়িয়ে দিল। আকাশ নিজের মুখটা বিরক্ততা ছুঁয়ে গেল। দুহাত সরিয়ে দিল গলায় জড়ানো হাতখানা। প্রিয়া হাতের কাঁটা চামচ ততক্ষণে শক্ত করে পেটে চাপ লেগে গেছে। সবাই এক এক করে দেখলো তাদের। পরিস্থিতি স্বাভাবিক করার সবার আগে উঠে আসলো রাতুল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মেয়েটির হাত টেনে সরিয়ে এলো। আলতো হাতে জড়িয়ে ধরল ওঠে। সমী, হোয়াট এ সারপ্রাইজ। সমীর চোখে মুখে রাজ্যের খুশি। তার খানিক দূরে রিয়ান দাঁড়িয়ে আছে হাসি মুখে। তাই না? কেমন সারপ্রাইজ দিলাম? সবাই কষ্টে সৃষ্টে হাসলো। কপট হাসি যাকে বলে। অযাচিত অতিথি এসে পড়লে যে অবস্থা হয়, আর আর কি তেমন অবস্থা সকলের। রাতুল পাশ পাটিয়ে একই ভঙ্গিতে অয়নকে জড়িয়ে ধরতে গেল সমী। সে ফট করে উঠে দাঁড়াতে চমকে উঠল মেয়েটা। সে একে বোধহয় এখানে এক্সপেক্ট করেনি। অয়নকে দ্রুত সরে আসলো। অবাক গলা বলে, সারপ্রাইজ দিতে এসেও সারপ্রাইজ হয়ে গেলাম। শিয়া ওয়াও। এক নজর তাকালো অয়নের দিকে। অয়ন রাগে মুখ লাল হয়ে গেছে অন্যদিকে। সে সৌজন্য হাসলো। আমরাই দেখি বেশি সারপ্রাইজ হয়ে গেছি তোমাকে দেখে। সমী কারো উত্তরে অপেক্ষা করলো না, পাশ থেকে চেয়ার টেনে নিয়ে বসলো আকাশের কাছে। প্রিয় সরু চোখে দেখে সবসায় রিয়া নিজে এসে বসলো হৃদয়নের কাছে। ওয়াও, সবাই এখানে? তোরা কবে এলি? কথাটা বলে রাখা তুষির দিকে তাকালো। এসেছি গত সপ্তাহে। সমী বোধহয় আপসেট হলো খানিকটা। অভিযোগের গলা বলল, আমাকে জানাসনি কেন? আমিও আসতাম একসাথে। দিয়ে চোখ বুঝলো। নিজের বিরক্তি কন্ট্রোলে গলা বলল, রাখা স্বাভাবিক গলা বলল, আমরা এসেছি আমাদের হাজব্যান্ডের কাছে। তোকে কার কাছে রাখতাম রে? বোরিং হতিস তুই। সমী মধ্যে তেমন ভাবাবেগ লক্ষ্য করা গেল না। আর চোখে আকাশের দিকে তাকালো। লাজ লাজ মুখটা করে বলল, মোটেও না। আকাশ তো ছিল। উপস্থিত সবাই ফট করে তাকালো প্রিয়ার দিকে। মেয়েটার চোখ মুখ অন্যরকম দেখাচ্ছে। সেখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে সমী নামক ন্যাকা বস্তুটা
তার মোটেও পছন্দ হয়নি। আকাশ চোখ বুজে নিজেকে ধাতস্থ রইল। এত মানুষের মধ্যে নারীদের সাথে খারাপ ব্যবহার করা মোটেও ভালো দেখে না। সমীকে পাত্তা না দিয়ে উঠে গেল সেখান থেকে। ফুট জোনের দিকে ওদিকে যেতে যেতে চোখ পড়ল তুষির সাথে। তুষি বোধহয় মুহূর্তটা বুঝে গেল করণীয়। সমীর দিকে তাকিয়ে গদগদ ভাব করে পিয়ার ডান পাশ থেকে উঠে এসে বসলো আকাশের বসার জায়গাটা। আকাশ মিনিট খানেকের মধ্যে এক গ্লাস পানি হাতে ফিরে এসে বসলো পিয়ার পাশে। নিঃশব্দে পানি এগিয়ে দিল পিয়ার দিকে। প্রিয়া খপ করে গ্লাসটা ধরল ঠিকই, তবে খেলো না, বরং চোখ রাঙিয়ে দিল আকাশকে। আকাশ বেচারা এই মুহূর্তে প্রেয়সীর রাগ ভাঙানোর চেষ্টা করবে কিভাবে, সময়ের উপর ছেড়ে দিয়ে বসে রইল। রাতুল বাঁকা হাসলো। আকাশ যেন হচ্ছে বেশ জব্দ হয়েছে। প্রেম করো, আরও বিড়াল ছানার মতো প্রেমিকার পিছন পিছন ঘোর ভয়ে শব্দ করে হেসেই ফেলতে ইচ্ছে করলো। দৃষ্টি মিলল বাকি বন্ধুদের দিকে। সবাই বোধহয় একই জিনিস হাসতে চাইছে, অথচ পারছে না। রাতুল হেসে তাকালো সমীর দিকে। এক নজর দেখে নিল রিয়ানকে। সমীর আনাটা যে রিয়ানের প্ল্যান তা বুঝতে পারল 1 মিনিট সময় লাগে না। সমী তাদের ফ্রেন্ড সার্কেলে কেউ নয়, বলা বাহুল্য সম্পর্ক রিয়ানের সাথে টুকটাক টুকটাক নয়, বলা যায় জাস্ট ফ্রেন্ড নামক অশ্লীল ট্রেন্ডের ফলো করা দুজনে। মাখামাখি ভাব প্রচুর, বিছানা অবধি সম্পর্ক গড়েছে, অথচ তারা নাকি জাস্ট ফ্রেন্ড। সমীকে তাদের গ্রুপের কেউ এক বিন্দু পছন্দ করে না। আকাশের বাবার বিজনেস পার্টনার মেয়ে, একই ভার্সিটিতে ছিল। সব মিলিয়ে সৌজন্যতার খাতিরে ভালো ব্যবহার করে আর কি। তা সমী এখানে কি মনে করে? সমী বাঁকা চোখে তাকালো রাতুলের দিকে। রাতুলের প্রশ্নটা বোধহয় তার পছন্দ হয়নি। কি মনে করে? আমি তোমাদের গেস্ট, ইনভাইট কখন করলাম? মুখ চেপে হাসির শব্দ পাওয়া গেল আশপাশ থেকে। সমী চোখ গরম করলো। রিয়ান দ্রুত বলে উঠল, আমি ইনভাইট করেছি ওকে। রিয়ান যেখানে সমী সেখানে। রাতুলের কথা বাঁকা কথায় সমী প্রতিবাদ করলো, মোটেও না, রিয়ান আর আমি জাস্ট ফ্রেন্ড। আমি তো আসছি। আর চোখে তাকালো আকাশের দিকে। প্রিয়ার নজরে পড়ছে সবকিছু। সমীর নজর আকাশের দিকে পড়তে উঁচু হিলখানা চেপে ধরল আকাশের পায়ের উপর। ব্যথায় চোখ মুখ খিচে এলো আকাশের। এ তো মহা সমস্যা। সে কি করলো? তার কি দোষ? তার উপর খেপে যাচ্ছে কেন ম্যাটটা? রাতুলকে আর বলতে দিল না সমী। চোখ টিপলো। তার আগেই বলে উঠল, জাস্ট ফ্রেন্ড? কাম অন গাইস, আমরা সবাই অ্যাডাল্ট এখানে। তোমরা দুজনে প্রাপ্তবয়স্ক, ভুল হতেই পারে, হোক জেনে শুনে ভুল। ইউ ডোন্ট মাইন্ড? এখানে রিয়ানের রুমটা কিন্তু মাস্টার বেডরুম। রাকিব রেদওয়ান হাসি সামলাতে না পেরে অন্যদিকে ফিরল। তুষি রাকা মাথা নামিয়ে ফেলল টেবিলের উপর। হাসির তোরে টেবিল কাঁপছে। আকাশ অয়ন স্বভাবমাকে শব্দহীন আসলো। রিয়ান চোখ রাঙিয়ে তাকালো রাতুলের দিকে। বেচারার রাগে চোখ মুখ ছেয়ে গেছে। সমীর মধ্যে রাগ কম, কপট লজ্জা দেখতে পাওয়া গেল। প্রিয়া যা অসহ্য লাগছে মেয়েটাকে। শরীর নড়াচড়ার ভঙ্গি দেখলে বোঝা যাচ্ছে গায়ে পড়া। আর পোশাকের কি ছিঁড়ি। এতবার লজ্জায় লাল নীল হয়ে আকাশের দিকে তাকানোর কি মানে? রাতুলের কথার মানে ধরতে না পারে মতো বাচ্চা এখানে কেউ নেই। তারপরও রিয়ানকে ছেড়ে আকাশের দিকে এত হায়নার মতো তাকানোর কেছে। বিয়ের ইচ্ছে হলো এক গ্লাস পানি ছুঁড়ে মারতে মেয়েটার দিকে। রিয়ান দ্রুত ধমকে উঠল রাতুলকে। রাতুল, পাস পাস। এখানে এসব তুলে অকওয়ার্ড ফিল করানো মানে কি? রাতুল রিংয়ে চুমুক দিল। তার তীক্ষ্ণ দৃষ্টিতে রাখলো রিয়ানের চোখে। ফিচেল হাসলো। কি বিষয়ে পাস্ট হয় না রিয়ান? স্পেশালি ফর গার্ল। আই থিঙ্ক ইউ নো দ্যাট। সমী অধৈর্য হয়ে পড়ল। রাতুলের দিকে তাকে আহ্লাদে বলল, ইউ ওয়ার ড্রাঙ্ক দ্যাট, জাস্ট এ লিটিল মিস্টেক। উপস্থিত সকলের মুখে বিদ্রুপের আভাস দেখল। রাকা বাঁকা হাসলো। লুজিং বিফোর ম্যারেজ ইজ আ নর্মাল মিস্টেক, সাচ এ লো এক্সকিউজ। শাট আপ গাইস, এসব নিয়ে কথা বলার সময় না, লেটস স্কিপ টপিক। অয়নের ধমকে থামলো সকলে। সমীর রাগে ফুটছে। এতক্ষণ রাগ হলো, এখন ঘৃণা লাগছে মেয়েটাকে প্রিয়ার। প্রিয়া ফট করে উঠে দাঁড়ালো। সকলের দিকে তাকিয়ে বলল, আমার মাথা ধরেছে, আমি একটু রুমে গেলাম। কেউ বাধা দিল না। সমীর গায়ে পড়া ভাব কারো পছন্দ হলো না। খুব শীঘ্রই বাকিরা উঠে গেল। দ্রুত ডিনার সেরে যে যার রুমে চলে যেতে পারলে এই ন্যাকার থেকে বাঁচা যাবে। শিয়া মাথা নাড়ল বোনের দিকে তাকিয়ে। প্রিয়া রক্তিম চোখে ভস্ম করার নজরে দিল আকাশের দিকে। রাতুল হেসে পড়ল সেটা দেখে। শাড়ির কুচি করে গটগট করে শব্দ করে জায়গা ত্যাগ করলো প্রিয়া। মুহূর্তে সমী এক প্রকার উঠে এসে আকাশের পাশটায়। প্রিয়া যেতে যেতে এক নজর ঘুরিয়ে দেখলো সেটা।
তেলে বেগুনে জ্বলে উঠল। মুখ বাঁকিয়ে রওনা দিল রিজেজুমে। আকাশ সাথে সাথে চেয়ার ছেড়ে উঠতে কবজি টেনে দিল সৌমি। আকাশ বিরক্ত সাথে শব্দ করলো। হাতটা ছাড়িয়ে নিতে বলল, আই হ্যাভ টু গো সৌমি। তুমি কোথায় যাচ্ছ? আমি সবে এলাম, তোমার জন্য এসেছি। কত প্ল্যান করছি জানো? সবাই আছে তো এখানে। প্রিয়া একা একা গেল। আমাদের ফ্লোর পুরো অন্ধকার। মেয়েটা অন্ধকারে ভয় পায়। প্রিয়ার জন্য এত টেনশনের কারণ বুঝলো না সৌমি। আবার হাত ধরতে গেলে ধমকে উঠল আকাশ। আই ডোন্ট লাইক অল দিস সৌমি, প্লিজ ডোন্ট টাচ। আকাশ হ্যাঁচকা টানে হাত সরিয়ে এক প্রকার দৌড়ে এগিয়ে গেল হোটেলের দিকে। সৌমি আহত দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ঘুরে তাকালো সবার দিকে। প্রিয়াকে, শিয়ার বোন। জবাব দিল রেদওয়ান। তো শিয়া যেত। আকাশের পার্টি মিস হয়ে গেল। রাতুল বাঁকা হাসলো। রিয়ান দেখে নিল একবার। রিয়ান চোখ মুখ লাল করে তাকিয়েছে আকাশের প্রস্থানের দিকে। প্রিয়া আকাশের গার্লফ্রেন্ড, আকাশের বেবি গার্ল, ইনফ্যাক্ট আমাদেরও। হেসে বলল রাকা। আকাশ প্রিয়া পর্ব ৮। সাজের মায়া গল্পটা দিব, কারণ ওটা রাইটার লিখবে, আমি ঠিকই দিয়ে দেবো। ওটা হয়তো আর বেশি নেই, শেষ হয়ে যাবে। আর উন্মাদনাটাও দিব।